আমাদের পুরা সেশনটাতে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের সেশনটা থেকে তোমরা তোমাদের যে বেস্ট যে ইনফরমেশনটা সেটা যেন গ্র্যাব করে নিতে পারো, সেটার জন্য আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামটাতে আমরা মোটামুটি ডিসকাশন করবো যে হায়ার স্টাডি ইন অ্যাব্রোডের জন্য আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, আইএলটিএস এর জন্য কিভাবে নিজেকে প্রিপারেশন নিতে হয়, প্লাস হচ্ছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, স্কলারশিপ এবং এই টাইপের ডকুমেন্টস যেগুলো প্রিপেয়ার করতে হয় সেগুলোর জন্য আসলে কিভাবে কাজ করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের টোটাল সেশনে আলোচনা করব। আর হচ্ছে যে আমাদের সেশনটা মোটামুটি দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে, এটা জাস্ট একটা টোটাল আউটলাইন। সো আউটলাইনে হচ্ছে আমরা জাস্ট আমাদের একটু ইন্ট্রোডাক্টরি কিছু প্রোগ্রামের কিছু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এবং আমাদের যারা স্পিকার আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। এবং হচ্ছে আমাদের যেটা প্রোগ্রামটা মোটামুটি দুইটা সেগমেন্ট, যেটা বলেছি আমি। ফার্স্ট সেগমেন্টে আমাদের থাকবে হচ্ছে যে হায়ার স্টাডি ইন অ্যাব্রোড, স্পেশালি ইউএসএ তে যাওয়ার জন্য আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় সেটা নিয়ে লিটন আছে আমাদের সাথে, লিটন ডিসকাশন করবে। এবং সেকেন্ড সেগমেন্টে আমাদের হায়ার স্টাডির বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, গ্লোবাল স্টাডি নেট, সেখানকার কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কান্ট্রিগুলোতে কিভাবে নিজেকে প্রিপারেশন নিতে হয় সেগুলো নিয়ে ওনারা ডিসকাশন করবে। সো আমাদের সেশনের ফার্স্ট পার্টে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট পার্টের আমাদের হচ্ছে যে প্রিপেয়ার্ড ইয়োরসেলফ অ্যান্ড প্রিপেয়ার্ড হায়ার স্টাডি ইন অ্যাব্রোড। এখানে হচ্ছে কি টাইপের প্রিপারেশন নিতে হবে, কি ধরনের ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হবে, এবং সেটার জন্য টোটাল প্ল্যানিংটা কি হবে সেটা নিয়ে ডিসকাশন করবে আমাদের আজকের মেইন চিফ স্পিকার লিটন চন্দ্রপাল, যিনি বর্তমান ইউনিভার্সিটি অফ আলাবামা ইউএসএ তে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন। এবং আমাদের সেকেন্ড যে সেগমেন্ট সেখানে হচ্ছে থাকবে আমাদের অ্যাপ্লাই ফর দ্য হায়ার স্টাডি। এখানে হচ্ছে হায়ার স্টাডির বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ পার্টের রিপ্রেজেন্টেটিভ তারা থাকবেন। তারা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, ভিসা, স্কলারশিপ এইগুলা জন্য, যেমন ইউকে, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় সেটা সেটা নিয়ে তারা ডিসকাশন করবেন। এবং আমাদের সো আমরা জাস্ট আমাদের সেগমেন্টের যিনি মেইন অনারেবল স্পিকার, আমি লিটন চন্দ্রপাল, তার সাথে একটু তার সম্পর্কে একটু বলতে চাই। মিস্টার লিটন চন্দ্রপাল উনি এখন সিনিয়র মেম্বার অফ আইট্রিপলি এবং বর্তমান ইউএস এর ইউনিভার্সিটি অফ আলাবামাতে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন। তিনি এর আগে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান তিনি ওখানকার স্টাডি লিভে আছেন। এবং তিনি রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইন অনার্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স কমপ্লিট করেছেন। শিক্ষা জীবনে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন এবং অসাধারণ ফলাফলের জন্য তিনি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট হয়েছেন। এবং এছাড়াও বিভিন্ন রিসার্চ এবং একাডেমিক্যাল ক্ষেত্রে তার অনেক কন্ট্রিবিউশন আছে। তিনি আইট্রিপলি আইসিসিআইটি 2021 এর বেস্ট পেপার অ্যাওয়ার্ড, রিসার্চ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2022, আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাওয়ার্ড 2023 সহ এরকম অনেক অনারেবল কিছু পুরস্কার পেয়েছেন। এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক এবং গবেষণা প্রকল্পে কাজ করেছেন আর কি। তো আমরা আজকে উনি আসলে ডিসকাশন করবেন যে নট অনলি ইউএসএ, মানে টোটাল হায়ার স্টাডির জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় সেই পার্টের জন্য উনি ডিসকাশন করবেন। আচ্ছা, সো এখন আমি আসলে আমাদের প্রোগ্রামের একাডেমিক এক্সিলেন্ট পার্ট থেকে সিজার রহমান অলরেডি সে ডিসকাশন করেছে আর কি। আমি জাস্ট তার একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি। সিজার রহমান উনি একজন রিসার্চার এবং কম্পিটিশনাল ম্যাটেরিয়াল সায়েন্সের গবেষণার কাজে রয়েছেন। আর এছাড়াও উনি ইন্টারন্যাশনাল জার্নাল আইট্রিপলি কনফারেন্সে ওনার বেশ কিছু রিসার্চ পাবলিকেশন পাবলিশ হয়েছে আর কি। আর উনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ট্রিপলিতে ট্রিপলিতে
অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন। আর বর্তমান তিনি জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। তো পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং চিফ ইনচার্জ হিসেবে আছেন আর কি। সো থ্যাংক ইউ তোমাকেও আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমাদের এই প্রোগ্রামটার জন্য আমি আসলে মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম মামুন ভাই আমাকে, বিশেষ করে মিজান ভাই প্রথমে আমাকে জানাইলো যে মামুন ভাই কোল্ড কফি নামে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, যেখান থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানানো হচ্ছে। অনুমতি চাইলেন। পরবর্তীতে আমি আমাদের স্টুডেন্টের সাথে আলাপ করলাম, পরবর্তীতে সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলেন এবং এই জন্য আমি আসলে আমাদের বিভাগের যে শিক্ষার্থীরা আসলে এর সাথে জড়িত, বিশেষ করে মিনাজ সহ যারা আসলে এর পিছনে শ্রম দিছে, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছেন, তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখতেছি অলমোস্ট প্রায় 60+ পার্টিসিপেন্ট আমাদের এখানে জয়েন হয়েছে। আশা করতেছি সামনে হয়তো বা আরো বেশি হবে। মামুন ভাই একটু শুরুতে প্রথমে একটু কথা বলতেছিল যে পার্টিসিপেন্ট কেমন হবে না হবে। তা আমি বলছিলাম ইনশাল্লাহ হবে। আমরা মোটামুটি একটু চেষ্টা করছি সবার কাছে রিচ করার, জানি না কতটুকু পারছি, হয়তোবা আরো একটু কিছুদিন আগে থেকে কাজ করতে পারলে হয়তোবা আরো বেশি রিচ করতে পারতাম। তো সবচেয়ে বেশি ধন্যবাদ আসলে আমাদের এখানে যারা স্পিকার হিসেবে আসছেন, বিশেষ করে লিটন দা, আমার সাথে অনেক আগের থেকে পরিচয়। ক্যাম্পাসে যখন শুরুতে গেছি তখন থেকে দাদার সাথে পরিচয়, এবং দাদা আসলে অমায়িক একটা মানুষ। শুধু পড়ালেখার দিকে নয়, উনি একজন ভালো সংগঠক। উনি বিভিন্ন যত ধরনের, আপনি মাউন্ট ভাই যেগুলো বললেন, এছাড়াও আমাদের যত ধরনের প্রোগ্রাম ম্যানেজমেন্টের প্রয়োজন হয়েছে, বিশেষ করে আমরা যখন জেলা সমিতিতে ছিলাম, লিরনদার সাথে প্রথম পরিচয় জেলা সমিতি থেকে। তো উনি যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতেন এবং উনি পাবনাতে বেশ ভালো IEEE যে স্টুডেন্ট ব্রাঞ্চ, এটা উনি সূচনা মনে হয় আমার যতদূর ধারণা দাদার হাত ধরে হয়তো বা হয়েছে এবং ওখানে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। তা উনি আজকে যে স্পিকার হবেন, এটা আমি যখন আসলে প্রথম ব্যানারটা দেখি তখনই আসলে খুব খুশি হয়েছি যে আসলে দাদা যেহেতু স্পিকার হিসেবে থাকবেন, এই হিসেবে আমি যত ব্যস্ততায় থাক বা যত ধরনের সমস্যায় থাক তারপরে অ্যাটেন্ড করার চেষ্টা করবো এবং ফুল প্রোগ্রাম যতটুকু পারি থাকার চেষ্টা করব। এবং হাসনাত ভাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে হয়তো বা আরো দেখা হবে। মামুন ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি এই প্রোগ্রামের আসলে শুভকামনা করতেছি। আশা করি সবাই, আমাদের স্টুডেন্টরা সহ বা অন্যান্য যারা অ্যাটেন্ড করছে, তারা হয়তোবা এর থেকে অনেক বেশি উপকৃত হবে। এবং কোশ্চিন অ্যান্সার সেশন আছে, ছাত্রছাত্রীদের বা অন্যান্য যারা অ্যাটেন্ড করতেছে তাদের যদি কোনো কোশ্চিন থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তোবা সামনে এই সবগুলো জানতে পারবো। আর লিটন দা এবং হাসনাত ভাই প্রায় একটা কথা বলতেছিলেন যে আমাদের স্টুডেন্টরা আসলে ট্যালেন্টেড, তারা প্রপার গাইডলাইন্স না পাওয়ার কারণে হয়তোবা বিভিন্ন সময় পথভ্রান্ত হয়। যেমন আজকে আমার কাছে একজন স্টুডেন্ট আমার কাছ থেকে রিকমেন্ডেশন নিতে আসছে। সে একটা চায়নাতে একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য নমিনেটেড হয়েছে। দেখা যাচ্ছে তার সিজিপিএ এটা খুব লো। তা আপনি যে কথাটা বললেন বিষয়টা এরকমই, যে সিজিপিএ অনেক হাই আছে তারপরেও হয়তো বা বাইরে যেতে পারতেছে না, সিজিপিএ অনেক লো আছে তারপরেও হয়তো বা বাইরে যেতে পারতেছে, তাদের কিছু কারণে, হয়তো বা রিসার্চ ওয়ার্কের কারণে, বা আপনি যেটা বললেন কমিউনিকেশনের কারণে, কোথায় আসলে নক করতে হবে, কাকে বলতে হবে, কোন প্রফেসরকে বলতে হবে। আশা করি হয়তো বা আমরা এখান থেকে সবাই উপকৃত হব। শুভকামনা থাকলো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আব্দুল্লাহ মিনহাজকে। মিনহাজ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বেসিক্যালি অনেক ব্যস্ততার মাঝেও তুমি কমপ্লিটলি আমাদের যেভাবে হেল্প করেছো, মানে রিয়েলি ইমপ্রেসিবল। আর মিনহাজ বর্তমান জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 4th ইয়ারের স্টুডেন্ট। তিনি বর্তমান আইট্রিপলির স্টুডেন্ট ব্রাঞ্চ জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফান্ডিং চেয়ার এবং জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজির রোবোটিক ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সো থ্যাংক ইউ মিনহাজ। মিনহাজ, যদি তুমি একটু 2টা সেন্টেন্স বলতে চাও আর কি আমাদের সব অডিয়েন্সদের উদ্দেশ্যে, প্লিজ জাস্ট আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড ইউ ক্যান স্পিক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি একটু কথা বলো। স্যার, আসলে মামুন স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটা আমরা বলার আগে আপনারা ম্যানেজ করে দিয়েছেন। আমরা লিটন চন্দ্র পাল স্যারকেও ধন্যবাদ।
আর আমরা আশা করি স্যার আপনাদের সাথে আমরা কানেক্ট হয়ে আরো অনেক কিছু শিখতে পারবো। এটা মাত্র আমাদের শুরু। আপনারা স্যার ইনশাল্লাহ স্যার এই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্পেশালিস্ট কিছু স্পিকার আছেন, স্পেশালি এটা কন্ডাক্ট করেছেন গ্লোবাল স্টাডি নেট। সো আমাদের সাথে আছেন সৈয়দ আবুল হাসনাত ভাই, যিনি গ্লোবাল স্টাডি নেটের ফাউন্ডার অ্যান্ড সিইও। হাসনাত ভাই, যদি একটু আপনি আনমিউট করে একটু দুইটা সেন্টেন্স এবং আপনার যারা স্পিকার আছেন একটু যদি ব্রিফলি বলেন আমাদের টোটাল অডিয়েন্সের উদ্দেশ্যে। Hello, hello everyone, and thank you, Mamun. Thank you so much. And আজকে এইখানে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি থেকে যে স্টুডেন্টসরা এসছে, I welcome everyone. আমি সৈয়দ আবুল হাসানাত, আমি ফাউন্ডার গ্লোবাল স্টাডি নেটের। গ্লোবাল স্টাডি নেট একটা একটা ছোট্ট একটা ফার্ম, কিন্তু আমরা আসলে স্ট্রংলি কাজ করি, স্পেশালি কাজ করি আমাদের বাংলাদেশি যে স্টুডেন্টরা আছে, মধ্যবিত্ত স্টুডেন্টরা আছে, এদেরকে প্রপারলি গাইড করার জন্য। এখানে আজকে আমাদের যে টিম আছে, এখানে আজকে রাশিদুল ইসলাম আসবেন, তাহমিদ রহমান থাকবেন এবং জুবাইর হাসান থাকবেন। আমরা আজকে ডিসকাস করব অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এবং ইউএসএ, এছাড়াও ইউরোপের কিছু কান্ট্রিজ যেগুলিতে এই মুহূর্তে আসলে ভিসা হবার সম্ভাবনা এসে পড়তে যাবে। আমি আমার সাথে মামুনের সাথে পরিচয়। I was director in Primary University on that time, so we worked together. He was in charge of our UMS section, so he actually developed all the softwares and everything for university management systems. So আমরা আসলে সবাই স্টুডেন্টস নিয়ে কাজ করে আসছি, আমি প্রায় 20 বছর ধরে কাজ করছি। সো হোপফুলি হেল্প করতে পারবো যে কিভাবে প্রিপারেশন নিতে হয়। আমার পিএইচডি করা হয় নাই, যদিও I was a fellow PhD researcher for University of Umeå, Sweden. I had full scholarships, but for some reason আমি আসলে ওখানে শেষ করিনি, আমি চলে এসেছি দেশে, আমার ফ্যামিলি কিছু অব্লিগেশনস ছিল। বাট আমি আসলে পার্সোনালি বিলিভ করি কেউ যদি আসলে তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চায়, they should go to abroad, they should learn the new things and everything, and it's a transforming journey. আমাদের দেশে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন করছেন, কিন্তু কেউ যদি বিদেশ থেকে একটা বা দুইটা ভালো ডিগ্রি থাকে, so that will actually change their life. Not only যে ডিগ্রি, it's the environment. They will learn in every phase from there. So I welcome everyone. I will be with you throughout this journey today and future as well. And I'm just going back to Liton Bhai. Thank you everyone. ওকে, থ্যাংক ইউ হাসান ভাই। আমরা হচ্ছে একটু আরেকটু কিছু ইন্ট্রোডাক্টরি, আমাদের এখানে প্রোগ্রামটা বেসিক্যালি হোস্ট করতেছে কোল্ড কফি থেকে। এটা একটা গ্লোবাল টেক কমিউনিটি এবং হচ্ছে এটার সাথে আমাদের সাথে আছে IEEE জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট ব্রাঞ্চ এবং জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি রোবোটিক ক্লাব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড এফোর্ট, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যাবাউট ইউর ভেরি মাচ এফোর্ট। ওকে, আর হচ্ছে যে আমাদের এখানকার স্পন্সর হিসাবে আছে গ্লোবাল স্টাডি নেট। সো গ্লোবাল স্টাডি নেট বেসিক্যালি হচ্ছে একটি আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্টুডেন্টদের হায়ার স্টাডি অ্যাব্রোডের জন্য হেল্প করে আসছে। এনারা বেসিক্যালি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার গাইডলাইনের জন্য তারা কাজ করে থাকেন। আজকের ওয়েবিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য গ্লোবাল স্টাডি নেট বিশেষ কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছে। আমরা প্রোগ্রামের নেক্সট একটা পার্টে আমরা এটা নিয়ে ডিসকাশন করব এবং সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সহযোগিতা করার জন্য। আর আমরা হচ্ছে জাস্ট আমি একটু আমার যে প্ল্যাটফর্মটা নিয়ে একটু ডিসকাশন করতে চাই। আমি এটা একটা প্যাশন থেকে আর কি আমার প্ল্যাটফর্মটা কোল্ড কফি এটা তৈরি করেছিলাম এবং এখানকার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্টুডেন্টরা তাদের ক্যারিয়ার গাইডলাইন নিয়ে, সেটা হোক টেকনিক্যাল এক্সপার্টিজ, সেটা তার ক্যারিয়ার এক্সপার্টিজ বা হায়ার স্টাডি বা যে কোনো ধরনের যে চ্যালেঞ্জগুলো ফেস করে, সো ওইগুলার জন্য যেহেতু আমি লং টার্ম ধরে
ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমার একটা মোটামুটি সার্কেল আছে। সো আমি আমার সার্কেলের ফ্রেন্ডদের, কলিগদের বা এক্সপার্ট যাদের সাথে পরিচয় আছে তাদেরকে ইনভাইট করি আমাদের কোল্ড কফিতে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য অ্যাজ এ স্পিকার হিসেবে। এবং আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইনভাইট করি এখানে এসে তারা তাদের নলেজটা গ্রাব করতে পারে সেটার জন্য। তো এই জন্য আমি এই পর্যন্ত কয়েকটা ইউনিভার্সিটিতে কাজ করেছি, কয়েকটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, রুয়েট সহ, কুয়েট, এবং নেক্সটে আমার আরো কিছু শিডিউল আছে অন বাই অন, আমরা স্টুডেন্টকে রিচ করতেছি। সো জাস্ট আমি সবাইকে থ্যাংক ইউ জানাই, এবং আমি সবাইকে ইনভাইট করি আমার প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজ থাকতে, যাতে ফিউচারে আমরা আরো প্রোগ্রাম করতে পারি। এবং যদি কোনো স্টুডেন্ট তার ইউনিভার্সিটির কোনো নিডের জন্য আমাকে বলে যে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাই, সো আমি সবকিছু অ্যারেঞ্জ করে দিব। সো জাস্ট তোমরা তোমাদের ইউনিভার্সিটিকে সার্কুলেট করে সেটার এক প্রোগ্রামটা যাতে সাকসেস হয় সেটার জন্য একটু আমাকে কোঅপারেট করলে হবে। সো এটা রিলেটেড যত কিছু মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য যত কিছু দরকার হয়, স্পিকার ইনভাইট করা, প্রোগ্রামের ডিটেলস যে প্ল্যান করা, সেগুলো সবই আমরাই করব। জাস্ট ইউনিভার্সিটি হচ্ছে তাদের নিড অনুযায়ী আমাকে রিকোয়েস্ট করলে আমি সেভাবে তাদেরকে হেল্প করবো আর কি। তো আর এগুলা হচ্ছে আমাদের কোল্ড কফির কিছু কমিউনিটির সোশ্যাল মিডিয়ার ইউআরএল। সো যদি কেউ ইচ্ছা করে আমাদের সাথে কানেক্ট হতে পারে যে কোনো কোয়েরির জন্য। এবং অবভিয়াসলি আমাদের ফেসবুক বা আদার্স যে পেজগুলো আছে সেই পেজগুলোতে সবাইকে আমি রিকোয়েস্ট করি আমাদের সাথে থাকার জন্য, যাতে মানে ফিউচারে তারা আরো প্রোগ্রাম নিয়ে আপডেট পেতে পারে। তো আর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রোগ্রাম যখন শেষ হবে তার পরপরই আমরা একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন রেখেছি আর কি। এটা হচ্ছে যারা পার্টিসিপেন্ট এখানে আছে তারা পাবে। সো তার জন্য একটা কাজ একটু কষ্ট করে করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই কোল্ড কফি এই পেজটাতে এখন 36 জন হচ্ছে গোয়িং দিয়েছে, যারা হচ্ছে গোয়িং দিয়েছে শুধুমাত্র তারাই এই সার্টিফিকেটটা পাবে। তো আমি রিকোয়েস্ট করি প্রোগ্রামের ভেতর যারা হচ্ছে সার্টিফিকেট চাও, তোমরা জাস্ট এখানে একটু গোয়িংটা দিবা, এবং প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এই যে এইখান থেকে একটা এই 3 ডট বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড সার্টিফিকেট একটা অপশন আছে। তো ওখান থেকে তোমাদের সার্টিফিকেটটা, তোমাদের যে নাম আছে সেই নামে আর কি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করি সবাই এই পেজটাতে এসে জাস্ট একটু গোয়িং মার্কটা করে দিতে আর কি। তো আমার সিস্টেম থেকে অটোমেটিকলি তার সার্টিফিকেটটা সে ডাউনলোড করে নিতে পারবে। যদি কোনো ট্রাবল হয় আমাকে জানালে আমি সাথে সাথে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, আর এটার পরে হচ্ছে আমাদের যেটা আছে যে আমরা প্রোগ্রামের ফার্স্ট সেগমেন্টে যেতে যাচ্ছি। যদিও একটু ডিলে হয়ে গেছে এজন্য আমি সরি। সো ফার্স্ট সেগমেন্টে আমাদের হচ্ছে প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য হায়ার স্টাডি অ্যাব্রোড, এটা নিয়ে আমাদের সাথে কথা বলবে মিস্টার লিটন চন্দ্রপাল। সো লিটন, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এবং সো নাও দ্য ফ্লোর ইজ ইউর অ্যান্ড ইউ ক্যান ডিসকাস, মানে তুমি তোমার মতো করে ডিসকাস করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ মামুন। একটু- আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, ভিজিবল? দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এবং খুব গুড নাম্বার অফ পার্টিসিপেন্ট দেখছি। তো আজকের যে সেমিনারের টাইটেলটা আসলে অনেক লম্বা, মানে অনেক ব্রড রেঞ্জ কভার করে। সো হায়ার স্টাডি অ্যাব্রোড অ্যান্ড আইএলটিএস প্রিপারেশন, তো এইটার ভেতরে অনেকগুলো ছোট ছোট সাবসেকশন আছে যেগুলো ইন ডিটেইল ডিসকাস করতে আসলে বেশ লম্বা সময়েরই দরকার। তো আমি চেষ্টা করব যে এর ভেতরে যে মেইন পার্ট গুলো আছে সেই পার্ট গুলো প্রত্যেকটা পার্টি একটু একটু করে হলেও টাচ করা, এবং শেষে আমি একটা কোশ্চেন আনসার সেশন রাখবো, যেটা যেটা আমরা ইন্টারেক্টিভ ওয়েতে করব। স্টুডেন্টদের কোশ্চেন আমি স্পেশালি ওই সেশনটাকে বেশি গুরুত্ব দিব, কারণ ইউজুয়ালি আমরা ইউটিউব সার্চ করলে বা গুগল করলে অনেক স্পিচই পাই, অনেক লেকচারই পাই আমরা বিভিন্ন টপিক সম্পর্কে, বাট সামটাইমস আমাদের স্পেসিফিক কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের উত্তর আমরা খুঁজি। তো সেটা সেই স্পেসিফিক কোশ্চেন নিয়ে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে আলোচনা করবো আর কি।
তো ফার্স্ট অফ অল আজকে আমাদের সেমিনারে আমরা কি কি জিনিস ডিসকাস করব আসলে। প্রথমে আমরা অ্যাডমিশন প্রসেস, স্পেশালি ইউএস এর ইউনিভার্সিটি গুলোর অ্যাডমিশন প্রসেস, কি কি জিনিস আমাদের লাগে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা সম্পর্কে একটা ব্রিফ ধারণা নিব। তারপর সিভি কিভাবে লিখবো, প্রফেসরকে আমরা ইমেল কিভাবে করতে পারি, এবং আরো দুটা গুরুত্বপূর্ণ পার্ট, স্টেটমেন্ট অফ পারপাস এবং লেটার অফ রেকমেন্ডেশন। তো এইগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, এবং আইএলটিএস প্রিপারেশন সম্পর্কেও আমরা কিছু ডিসকাশন। যদি পার্টিকুলারলি আমি ইউএস এর কথা এই জন্য বলছি, আসলে অ্যাডমিশন প্রসেস এটা অনেকাংশেই ডিপেন্ড অন কান্ট্রি। অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশন টাইমিং, তো কিছু সিমিলারিটিস আছে, বাট এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো এই জন্য আমি প্রথমে স্টুডেন্টকে বলবো যে যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, ফার্স্ট কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে যে আমি কোন দেশে যেতে চাই, কোন ডোমেইনে যেতে চাই, কোন ইউনিভার্সিটি গুলোতে যেতে চাই। তাহলে সেই কান্ট্রি জানতে হবে, তারপর সেই ইউনিভার্সিটি, ইন্টারনেট ইউনিভার্সিটির প্রসেসটা জানতে হবে, তারপর সেভাবে নিজেকে প্রিপেয়ার করলে জিনিসটা বেশি ইফেক্টিভ হয়। তো অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে? প্রথমত আমাদের ডেফিনেটলি আন্ডারগ্র্যাড লিস্ট কমপ্লিট হইতে হবে, এবং এমন নয় আবার যে আমাদের সম্পূর্ণ রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমরা স্টার্ট করব বা তারপরে অ্যাপ্লাই করতে পারবো। ইনফ্যাক্ট 7 সেমিস্টার পর্যন্ত কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করা যায় বেশিরভাগ ইউনিভার্সিটিতে। এবং ইউজুয়ালি যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির অ্যাডমিশন যেটা টাইম, সেই অ্যাডমিশন টাইমের মধ্যে ফাইনাল রেজাল্টটা কমপ্লিট হতে হবে, মানে সেই সময় ফাইনাল রেজাল্টটা সাবমিট করতে পারতে হবে। তো সো যদি এরকম হয় যে কোন একটা ইউনিভার্সিটির ডেডলাইন পার হয়ে যাচ্ছে, বাট আমার 8 সেমিস্টার চলছে বা 8 সেমিস্টারের এক্সাম চলছে, আমি এখনো রেজাল্ট পাইনি, আই থিঙ্ক সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। যদি সে ফিল করে যে ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন ডেডলাইনের আগে তার ফাইনাল রেজাল্ট হয়ে যাবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এবং এটা ইউজুয়ালি শুধু ইউএস, অন্যান্য কান্ট্রির ইউনিভার্সিটি গুলো এটা অ্যাকসেপ্ট করে। তো সো কমপ্লিট করা বা একদম শেষে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমাদের লাগবে হচ্ছে একটা রেজাল্ট, সো মানে ট্রান্সক্রিপ্ট লাগবে আমাদের, তারপর লাগবে আমাদের সিভি লাগবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট বলতে ফরেন ল্যাঙ্গুয়েজ, ইউজুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা ম্যান্ডেটরি। তো সেটার জন্য বিভিন্ন রকম টেস্ট আছে, যেমন আইএলটিএস, টোফেল, ডুয়ালিঙ্গো। তো ইউজুয়ালি আইএলটিএস, টোফেল বেশি প্রচলিত, ডুয়ালিঙ্গো অনেকটা প্রচলিত হয়ে গেছে এখন, অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, বাট অনেক ইউনিভার্সিটি ডুয়ালিঙ্গো স্টিল অ্যাকসেপ্ট করে না। জিআরইটা শুধুমাত্র ইউএস এর জন্য, বাট কোভিড এবং কোভিড পরবর্তী সময় থেকে জিআরইটা বেশিরভাগ ইউনিভার্সিটি বলা যায় যে ওয়েভ করেছে। আবার এটা ইভেন ইউনিভার্সিটির প্রোগ্রাম টু প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ভ্যারি করে। কোন প্রোগ্রামের জন্য মানে কোন ডিপার্টমেন্ট জিআরই ম্যান্ডেটরি রেখেছে, কোন ডিপার্টমেন্ট ফ্লেক্সিবল করেছে। বাট এক্ষেত্রে আমি বলবো যে জিআরই যদি কেউ ইউএসএ আসতে চায়, জিআরই করতে পারলে সেটা প্লাস পয়েন্ট, এটা একটা ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, আর আমি সেকেন্ড একটা পয়েন্ট স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে ক্রিডেন্সিয়াল ইভ্যালুয়েশন বা ডব্লিউএস। ক্রিডেন্সিয়াল ইভ্যালুয়েশন মানে হচ্ছে যে আমরা যে ডিগ্রি আন্ডারগ্রেড কমপ্লিট করেছি সেটা আসলে বাইরের ইউএস বা কানাডা স্ট্যান্ডার্ডের সাথে ইকুইভ্যালেন্ট কিনা, সেটা এই ইভ্যালুয়েশন করার জন্য কিছু প্রতিষ্ঠান আছে। তার মধ্যে রিনাউন্ড একটা প্রতিষ্ঠান হচ্ছে WES, মানে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, এটা কানাডার একটা প্রতিষ্ঠান। এদেরকে সকল ডকুমেন্ট এবং যেই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন
বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আছে বা মাস্টার্স কমপ্লিট করা আছে, তা সেগুলো তাদের ডকুমেন্ট প্রোভাইড করলে তারা ওই ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে নতুন করে সিজিপিএ রিইভ্যালুয়েট করে রিক্যালকুলেট করে প্রোভাইড করে, এবং তারা একটা সার্টিফিকেশন প্রোভাইড করে যেটা ইউএস স্ট্যান্ডার্ডে এই ডিগ্রিটা ব্যাচেলর ডিগ্রির ইকুইভ্যালেন্ট কিনা বা মাস্টার্স ডিগ্রিটা ইউএস মাস্টার্স ডিগ্রির সাথে ইকুইভ্যালেন্ট কিনা। এটা ইউএস এর অনেক ইউনিভার্সিটি চায়, নট অনলি ইউএস, অনেক কান্ট্রিরই অনেক ইউনিভার্সিটি চায়, বাট এটাও ম্যান্ডেটরি নয়। ডাব্লিউএস ছাড়াও আরো বেশ কিছু ইভ্যালুয়েশন আছে যেগুলা করা যেতে পারে। তো ডাব্লিউএস এর কথা আমি এখানে লিখেছি এই কারণে, যেটা অনেকাংশে একটু টাইম কনজিউমিং। বিশেষ করে আমি যখন করেছি এবং আমার ওয়াইফের জন্য, আমরা দুজনে এখানে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ আলাবামাতে। তো আমরা যখন আমাদেরটা করেছি তখন ফেস করেছি যেটা, যে ইউনিভার্সিটি সাথে যখন ডাব্লিউএস অথরিটি কমিউনিকেট করে তখন এটা টাইম বেশি লাগে। অনেক সময় দেখা যায় যে আমাদের ইউনিভার্সিটি গুলো, বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো মানে ইমেইলটা ঠিকভাবে পায় না, রেসপন্স করতে টাইম নেই। তো যার কারণে আমি বলবো যে কারো যদি হায়ার স্টাডির প্ল্যান থাকে বিশেষ করে ইউএসএ তে, এবং তার ইন্টারনেট ইউনিভার্সিটি সার্চ করে দেখতে হবে যে সেখানে যদি ডাব্লিউএস ম্যান্ডেটরি থাকে, তাহলে অ্যাপ্লাই করার আগেই ডাব্লিউএস ইভ্যালুয়েশনটা করে নিতে হবে। কারণ এটা বেশ অনেকাংশেই সময় লাগে, অনেক সময় 2-3 মাস বা 6 মাসের সময় লেগে যায়। আবার এটার সাথে একটা অর্থ দরকার হয়, এটা একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয়, বেশ কয়েকটা ভেরিফিকেশন স্টেপ আছে। তো এটা আগে থেকে করে ফেলে থাকাটা ভালো। হ্যাঁ, জিআরই আমি বলেছি। তারপর রিসার্চ পাবলিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রেকমেন্ডেশন। লেটার অফ রেকমেন্ডেশন, স্টেটমেন্ট অফ পারপাস খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস। তো এইগুলো পয়েন্ট আমি যেগুলো উল্লেখ করেছি, আসলে স্পেশালি ইউএসএ ইভ্যালুয়েশন একজন স্টুডেন্টকে কখনোই শুধুমাত্র রেজাল্ট দিয়ে ইভ্যালুয়েট করা হয় না। একজন স্টুডেন্টকে মানে তার সবগুলো পয়েন্টে ইভ্যালুয়েট করা হয়। যেমনটা এটাকে বলা যেতে পারে যে একটা হলিস্টিক প্রসেস, মানে অ্যাজ এ হোল, শুধুমাত্র তার একাডেমিক রেকর্ড তা নয়, একাডেমিক রেকর্ডের সাথে সাথে তার ল্যাঙ্গুয়েজ টেস্ট, তার জিআরই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, তারপর তার রিসার্চ পাবলিকেশনটা তার ইন্টারনেট প্রোগ্রামের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, তার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং স্টেটমেন্ট অফ পারপাসটা সে আসলে কেন ডিগ্রি করতে চায়, মাস্টার্স করতে চায় বা পিএইচডি কেন করতে চায়, সেটা স্টেটমেন্ট অফ পারপাসে সে কিভাবে লিখতে পেরেছে, সেটা স্ট্রং কোনো রিজন আছে কিনা, তার প্যাশন আছে কিনা। হ্যাঁ, মানে অ্যাডমিশন যারা ইভ্যালুয়েট করে অ্যাপ্লিকেশন, তারা এটা বোঝার চেষ্টা করে যে স্টুডেন্টের আসলে স্ট্রং প্যাশন থেকেই সে আসলে ডিগ্রি করতে চাচ্ছে কিনা। কারণ এই ধরনের কম্পিটিটিভ জায়গায় হাজার হাজার ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, তার মধ্যে সিলেক্টেড স্টুডেন্ট নেওয়া হয়, এবং সেই সিলেক্টেড স্টুডেন্টের মধ্যে আবার সিলেক্টেড স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয় বা ফান্ডিং প্রোভাইড করে প্রফেসররা। তো ডেফিনেটলি এটা খুবই কম্পিটিটিভ জায়গা। যে মনে রাখতে হবে যে যে অ্যাপ্লাই করবে সবারই নিশ্চয়ই জিআরই বা ল্যাঙ্গুয়েজ টেস্ট বা সিজিপিএ থাকবেই। এগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে কেউ অ্যাপ্লাই করবে না। তো তাহলে কিভাবে একজন ক্যান্ডিডেট হিসেবে আমি নিজেকে ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে পারি, মানে কেন আমাকে অ্যাডমিশন কমিটি সিলেক্ট করবে বা প্রফেসর কেন আমাকে সিলেক্ট করবে 8-10টা স্টুডেন্টের মধ্য থেকে? কারণ ওই 10টা স্টুডেন্টেরও তো সিজিপিএ, আইএলটিএস, জিআরই বা এগুলো সবই রিকোয়ারমেন্ট ফুলফিল থাকবে নিশ্চয়ই। ফুলফিল না করে কেউ তো অ্যাপ্লাই করবে না। তো তাহলে আমাদের হাতে আছে কি কি জিনিস, যেমন আমরা স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রেকমেন্ডেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টারি অ্যাক্টিভিটিস। এই এক্সট্রা কারিকুলার এবং ভলান্টারি অ্যাক্টিভিটিসকে ফরেন কান্ট্রি গুলো খুব হাইলি ইভ্যালুয়েট করে। মানে একজন মানুষ শুধুমাত্র নিজের জন্য পড়াশোনা করবে, নিজের জন্য চাকরি করবে, নিজের জন্য সবকিছু করবে, নিজের পরিবারে নিজের উন্নতির জন্য, নট লাইক দ্যাট। এটা তারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে যদি কিনা একজন মানুষের ভেতরে এই ধরনের প্রবণতা থাকে যে সে নিজের জন্য সময় ব্যয় করে নিজের ইমপ্রুভমেন্টের চেষ্টা ডেফিনেটলি করবে, সাথে সাথে সে জীবনের একটা সময়কে সোসাইটির জন্য ব্যয় করবে, যেন সোসাইটি প্রতি সে
দায়বদ্ধতা ফিল করে, সোসাইটিকে যেন সে কিছু দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য কোন স্টুডেন্টের ভেতরে যদি এই ভলান্টারি অ্যাক্টিভিটিস বা ইনভলভমেন্ট থাকে, তাহলে সেটাকে তারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, অনেক ধরনের প্রতিষ্ঠান ভলান্টারি অ্যাক্টিভিটিস হতে পারে, IEEE হতে পারে, এছাড়া রোভার স্কাউট হতে পারে, বা এমনিতেই ক্যাম্পাস বেস বিভিন্ন ধরনের, যেমন এখানে আজকের প্রোগ্রামে রোবোটিক্স ক্লাব কোঅপারেট করতেছে, সো এটা একটা গুড ভলান্টারি অ্যাক্টিভিটিস হতে পারে। হ্যাঁ, কোল কফি এই যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে, তো এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকাটা একটা গুড পয়েন্ট। এটা এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করে, একজন স্টুডেন্টকে, ক্যান্ডিডেটকে এগিয়ে যেতে সাহায্য করে। এবং শেষে অ্যাপ্লাই করার পরে বেশিরভাগ প্রফেসররাই বা অ্যাডমিশন কমিটি ফাইনালি অ্যাডমিশন দেওয়ার আগে এবং ফান্ডিং দেওয়ার আগে ইন্টারভিউ কল করে, এবং সেটা সামটাইমস একটা ইন্টারভিউ হতে পারে, আবার একাধিকও হতে পারে। তো ইন্টারভিউ এর ক্ষেত্রেও তারা কিন্তু ইভালুয়েট করবে সবগুলো অন্যান্য যেগুলো পয়েন্ট বললাম, এগুলো আমরা অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন ডকুমেন্টেশন বা তথ্য প্রোভাইড করি। তো শুধু এগুলোর উপরেই অ্যাডমিশন কমিটি বা প্রফেসর ফাইনালি ডিসিশন নেবে না, এর সাথে সাথে ফাইনালি তারা একটা ইন্টারভিউ নিবে, ইভেন একাধিক ইন্টারভিউ নিতে পারে। তো সেই ইন্টারভিউয়ে তারা বিভিন্ন জিনিস স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করবে, জানতে চাইবে, তারা বোঝার চেষ্টা করবে, এবং এভাবে তারা সিলেক্টেড শর্টলিস্টেড অনেক স্টুডেন্টের ইন্টারভিউ নিবে, নিয়ে ফাইনালি তারা হচ্ছে এই ইন্টারভিউ এবং প্রিভিয়াস যতগুলো পয়েন্ট বললাম, তার একাডেমিক রেকর্ড, তার সিভি, তার ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর, জিআরই স্কোর, রিসার্চ, স্টেটমেন্ট অফ পারপাস, তার লেটার অফ রেকমেন্ডেশন কতটা স্ট্রং, তার ভলান্টারি অ্যাক্টিভিটিস আছে কিনা, এই সবগুলো মিলিয়ে একজন স্টুডেন্টকে ফাইনালি তারা সিলেক্ট করে। তো এই জন্য ইউএসএ, বিশেষ করে ইউএসএ একটা গুড অপরচুনিটি, যাদের রেজাল্টটা একদম টপ নয়, মিডিয়াম বা একটু নিচের দিকে থাকলেও তার জন্য ইউএসএ তে অপরচুনিটি আছে। কারণ ল্যাঙ্গুয়েজ স্কোর রেজাল্ট হয়ে যাওয়ার পর যেমন আমরা কি রেজাল্ট ইমপ্রুভ করার সুযোগ থাকে না, বাট আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কোর, রিসার্চ বা এসওপি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা কিন্তু এনি টাইম ইমপ্রুভ করতে পারি। তো সো এই জিনিসগুলোতে স্টুডেন্ট ফোকাস করতে পারে। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে সিভি এবং ইমেইল। ফার্স্ট তো আমরা একজন প্রফেসরকে কি করি, ইমেইল করি, এবং ইমেইলের সাথে সিভি পাঠাইতে হয়। তো এটা একটা ওয়েল অর্গানাইজ সিভি এবং ইমেইল খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানে বাংলাদেশে আমরা আমাদের একটা প্রবাদ আছে বা প্রচলিত কথা আছে, কি বলে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। হ্যাঁ, তো প্রথম দর্শনধারী কেন বলা হয়, যে মানে ফার্স্ট দেখে মানুষের একটা কি হয়, ফার্স্ট একটা ইমপ্রেশন তৈরি হয় যে কোনো মানুষের সাথে ইন্টারাক্ট করলে, বা যে কোনো মানুষের একটা জিনিস দেখলে, বা যে কোনো একটা জিনিস দেখলে। তো একজন প্রফেসরকে যখন আমি ফার্স্ট ইমেইল করছি আমার সিভি সহ, তখন প্রফেসর যখন ওই মেইলটা দেখবে, সেই ফার্স্ট ইমপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ইমপ্রেশন যদি পজিটিভ, আই মিন ইমেইলটা ওপেন করার সাথে বা ইমেইলটা হেডিং দেখে প্রফেসর যদি ইন্টারেস্ট ফিল করে যে না ইমেইলটা ইন্টারেস্টিং, বা যে রিস্ক করছে তার ভেতরে একটা আগ্রহ আছে, বা আমি যেমনটা ক্যান্ডিডেট খুঁজতেছি, স্টুডেন্ট খুঁজতেছি, সেরকম পটেনশিয়াল এই স্টুডেন্টের আছে, তাহলে কি করবে, তাহলে প্রফেসর ওই সিভিটা দেখবে বা তার সাথে তাকে ফার্দার রিপ্লাই দিবে, তার সাথে কমিউনিকেট করবে। বাট সিভি দেখে বা ইমেইল দেখে যদি তার মনে হয় যে এটা ওয়েল অর্গানাইজড নয়, বা ল্যাক অফ ইন্টারেস্ট, হ্যাঁ, বা একটা কমন জেনেরিক ইমেইল দিয়েছে, তাহলে কিন্তু প্রফেসর রেসপন্স করবে না। হ্যাঁ, তো এটা আমরা গ্রুপে ফেসবুকে অনেক সময় দেখি, অনেক সময় আমরা কোয়ারি পাই যে আমি তো অনেক ইমেইল করছি, কোনো রেসপন্স পাচ্ছি না। তো এটা একটা মানে স্ট্রং কারণ, যে কারণে অনেক স্টুডেন্ট ইমেইলের রেসপন্স পায় না। আরো অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কমন একটা জেনেরিক ইমেইল চ্যাটজিপিটি বা যে কোনো এআই প্ল্যাটফর্ম থেকে তৈরি করে নিয়ে, অথবা কারো কাছ থেকে নিয়ে কোনো রকম একটু এডিট করে সেই ইমেইলের সাথে একটা মানে খুব ওয়েল অর্গানাইজড নয় বা প্রফেশনাল নয় এরকম একটা
সিভি অ্যাটাচ করে আমরা মেইল করি অনেক সময়। তো সেটা খুবই আনপ্রফেশনাল এবং সেসব ক্ষেত্রে প্রফেসরের রেসপন্স করার চান্সটা অনেক কমে যাবে। সো ওয়েল অর্গানাইজ সিভি এবং ইমেইল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই জন্য এখানে কিছু পয়েন্ট আউট করেছি যে একটা সিভির ভেতরে কি ধরনের ম্যাটেরিয়াল থাকবে। যেমন সিভি কিন্তু আসলে অনেক পারপাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, একাডেমিক সিভি এখানে দরকার। তো একাডেমিক সিভি আমি শব্দটা ব্যবহার করেছি এই কারণে যে কোন পারপাজে আমরা সিভিটা দিচ্ছি এটা গুরুত্বপূর্ণ। যখন জবের জন্য দেই তাহলে জবের সিভিটা একরকম হয়, আবার সামটাইমস কেউ যদি বিয়ে করতে চায় তাহলে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষকে যদি বায়োডাটা দেয় তাহলে সেটার সিভির ধরনটা কিন্তু একরকম হবে। তো ডেফিনেটলি একটা কমন সিভি সব জায়গায় ব্যবহার করা যাবে না। সো একাডেমিক সিভিটা আমি যে কারণে দিচ্ছি সেই জিনিসগুলো যেন প্রপারলি ওয়েল অর্গানাইজ থাকে। যেমন নামের সাথে অবশ্যই কন্টাক্ট ইনফো থাকতে হবে। কন্টাক্ট ইনফো মানে মাস্ট ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং সেটা ভিজিবল জায়গায়, প্রফেসর যেন খুঁজে বের করতে না হয় যে কোথায় এই স্টুডেন্টের ইমেইল আছে, বা শুধুমাত্র ফোন নাম্বার সাফিসিয়েন্ট নয়, কারণ ফোন কেউ করবে না, কোনো প্রফেসরই কোনো স্টুডেন্টকে ফোন করবে না বা কেউই ফোন করবে না। হ্যাঁ, তো মাস্ট ইমেইল থাকতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশনে। তারপর রিসার্চ ইন্টারেস্ট, আমি যে প্রফেসরকে বা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছি সেই প্রোগ্রামের সাথে আমার রিসার্চ ইন্টারেস্টটা ম্যাচ করতে হবে। এখন আমি ফর এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক্স এর একজন প্রফেসরকে অ্যাপ্লাই করতেছি, আমার রিসার্চ ইন্টারেস্ট লেখা আছে ফাইবার অপটিক্স, তাহলে এই মেইল করা আর না করা একই কথা। যদিও বা প্রফেসর সিভিটা খুলে দেখেও তাহলে সাথে সাথে ক্লাস করে দিবে। কারণটা কি, রিসার্চ ইন্টারেস্টটা প্রফেসরের সাথে বা ইন্টারনেট প্রোগ্রামের সাথে ম্যাচ করছে না। এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা ক্রোনোলজি থাকতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে একেবারে পিএসসি থেকে স্টার্ট করে। হ্যাঁ, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এত কিছুর দরকার নাই। আমি সাজেস্ট করব শুধুমাত্র এটা মানে আন্ডারগ্রেড থেকেই যথেষ্ট। হ্যাঁ, বিএসসি, এমএসসি, যদি কারো এমএসসি থাকে তাহলে দরকার, খুব বেশি হলে এসএসসি, এইচএসসি দেওয়া যেতে পারে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, এসএসসি, এইচএসসি আসলে আর ম্যাটার করে না, শুধুমাত্র বিএসসি, এমএসসি দিলেই এটা এনাফ, বা এমএসসি না থাকলে শুধু বিএসসি যথেষ্ট। দেন হলো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট। স্পেশাল যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, কেউ ফর এক্সাম্পল কোনো একটা ডিবেটিং কম্পিটিশনে বা কোনো একটা লোকাল অলিম্পিক কম্পিটিশনে হোয়াট এভার, বা প্রোগ্রামিং কম্পিটিশনে একটা সিগনিফিকেন্ট পজিশন পেয়েছিল, তাহলে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। কারণটা হচ্ছে যে এই অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট গুলোই একজন স্টুডেন্টকে ওই যে অ্যাডমিশন পুল, যে হাজার হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তার মধ্যে থেকে তাকে কি করবে, আলাদা করে ফেলবে। যেটা আমি একটু আগেও বলেছি যে অন্য যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে সেই স্টুডেন্টদেরও কিন্তু সিজিপিএ থাকবে, সেও কিন্তু রিলিভেন্ট ডিপার্টমেন্ট থেকেই কমপ্লিট করবে। তো সো এগুলো কমন, এগুলো আরো 10 জনেরও থাকবে। তাহলে অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টটা হচ্ছে এটা আমাকে কি করবে, একটু আলাদা করবে। যারা একটু নিজেকে আলাদা করে এগিয়ে নিতে পারবে তারাই কি হবে, তাদেরই সিলেক্টেড হওয়ার চান্সটা বেড়ে যাবে। তারপর ডেফিনেটলি আইএলটিএস জিআরই স্কোরটা উল্লেখ থাকতে হবে। স্পেশালি আইএলটিএসটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট, আইএলটিএস, টোফেল বা ডুয়ালিঙ্গো, ল্যাঙ্গুয়েজ টেস্টটা ম্যান্ডেটরি। কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ইউজুয়ালি মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া সুযোগ থাকে না। যদিও কিছু কিছু ইউনিভার্সিটিতে সামটাইমস আমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া যায় বা তারা অ্যালাউ করে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বা হায়ার স্টাডি গুলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আমরা যদিও বাংলা ব্যবহার করি বাট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফিসিয়াল ইংলিশ, সেই কাগজ শো করে আগানো যায়। বাট আমি সাজেস্ট করব যে আইএলটিএসটা দিয়ে আসা উচিত। কারণটা হলো যে এখানে এসে কারো যদি ইংলিশের অনেক ভয় থাকে, অ্যাটলিস্ট চলাফেরার মতো যদি ইংলিশের লেভেল না থাকে, তাহলে এখানে এসে তার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। কারণ কি, এখানে এসে প্রফেসরের সাথে কমিউনিকেশন
এভরিহার, সব জায়গায় কি লাগবে? ইংলিশ লাগবে। নিজে খাইতে যাব, একটা জিনিস কিনতে যাব, প্রফেসরকে আমার একটা সমস্যা বলতে যাব, সে একটা সাজেশন দিবে, সেটা আমি শুনবো, শুনে সে সলিউশন করবো, সেটাও কি করতে হবে? সেও বলবে ইংলিশে, আমাকেও বলতে হবে ইংলিশে। আমি যদি আমার কি নিড সেটা ইংলিশে বুঝাইতে না পারি প্রপারলি, বা আরেকজন প্রফেসর কি বলতেছে সেটা যদি আমি বুঝে ইনস্ট্রাকশন ঠিক মতো না বুঝি, তাহলে কি হবে? তাহলে এটা খুব কষ্টকর এবং চ্যালেঞ্জিং হবে। তা এই জন্য আমি সাজেস্ট করব যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা অবশ্যই দেশ থেকে দিয়ে আসা উচিত, আর পসিবল হলে জিআরইটাও দিয়ে ফেলা উচিত। এবং যারা রানিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা আমি বলবো যে স্টুডেন্ট অবস্থায় আইএলটিএস পড়াশোনা শুরু করে দাও। যারা দেশের বাইরে পড়াশোনার জন্য অথবা জবের জন্য আসতে চাও, এটা করে ফেলা উচিত। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা পিছিয়ে থাকি, আমরা কমপ্লিট করার পরে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এবার আইএলটিএস এর প্রিপারেশন নেই, জিআরই প্রিপারেশন নেই। হ্যাঁ, তো এটা আসলে অনেকাংশেই টাইমটা আমাদের জন্য নষ্ট করে দেয়। দেন হলো রিসার্চ এক্সপিরিয়েন্স। সো পাবলিকেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ, রিসার্চ এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মাস্টার্স বা পিএইচডি বাইরে এসে করতে চাইলে, স্পেশালি পিএইচডি, এটা কি রিসার্চ বেসড ডিগ্রি, তার মানে প্রফেসর আলটিমেটলি কিন্তু রিসার্চ করাবে, এখানে সে রিসার্চ করতে হবে। সো রিসার্চের মেথোডোলজি, স্ট্র্যাটেজি গুলো, কিভাবে পাবলিকেশন করতে হয়, কোনটা ভালো জার্নাল, কোনটা খারাপ জার্নাল, কোনটা আমি পড়বো, কোনটা পড়বো না, কোন সোর্সকে আমি ট্রাস্ট করবো, কারণ এখন তো ওপেন সোর্স, যে কেউ যে কোনো কিছু লিখতে পারে, যে কোনো কিছু আপলোড করতে পারে, যে কোনো ডকুমেন্ট। তাহলে কোন ডকুমেন্ট আমি পড়বো, কাকে আমি বিশ্বাস করব, কোনটাকে অথেন্টিকেট সোর্স মনে করব? সো ইন্টারনেটে আমি একটা পেপার পেলাম বা একটা ডকুমেন্ট পেলাম মানে যে এটা সঠিক এমন নয়। আমার ভেতরে এই স্কিলটাও ডেভেলপ হইতে হবে যে কিভাবে আমি অথেন্টিকেট সোর্স খুঁজে বের করব। সো রিসার্চ নিয়ে অনেক কথা বলা যাবে, আর সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে এক্ষেত্রে যার যার ইউনিভার্সিটির প্রফেসর বা কেউ অন্য কোনো জায়গায় কাজ করছে, কোনো বড় ভাই সিনিয়র রিসার্চ করছে, এরকম কারোর সাথে টাচে থেকে রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে পারলে সেটা একটা গুড এক্সপিরিয়েন্স। এবং যদি একটা পাবলিকেশন করা যায় সেটা ডেফিনেটলি আরো প্লাস পয়েন্ট। কারণ আমি বারবার বলেছি যে একাডেমিক অন্যান্য রেকর্ড কিন্তু কমন সবারই থাকবে। যদি কারো অ্যাডিশনাল পাবলিকেশন, রিসার্চ, গুড রিসার্চ স্কিল থাকে, কোনো সফটওয়্যার সম্পর্কে স্কিল থাকে, তাহলে সেটা তার জন্য একটা পজিটিভ হবে। তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি এটাও ইম্পর্টেন্ট। যদি কারো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে সেটা উল্লেখ করা যাবে সিভিতে। ভলান্টারি এক্সপিরিয়েন্স, প্রফেশনাল মেম্বারশিপ, লাইক যেমন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা গুড প্ল্যাটফর্ম হলো IEEE। তো সো IEEE মেম্বারশিপ থাকলে সেটাও একটা ভালো বিষয় আমি মনে করি। তো এই ধরনের নট অনলি IEEE, অন্য যে কোনো প্রফেশনাল প্ল্যাটফর্ম, যার যার ডিসিপ্লিনের সাথে সঙ্গতিপূর্ণ প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা, এটা একটা পজিটিভ জিনিস মিন করে। প্রফেসররা এটা ফিল করে যে হ্যাঁ, স্টুডেন্টের রিয়ালি তার অনেক আগ্রহ আছে, যার কারণে সে ওই ধরনের কমিউনিটির সাথে সে যুক্ত আছে। আর সিভিতে রেফারেন্স এটা অপশনাল, না দিলেও চলে, দিলেও ক্ষতি নাই। আর ফাইনালি হচ্ছে একটা ডিক্লারেশন এবং সিগনেচার থাকতে হবে সিভির শেষে। একটা এই যেগুলো তথ্য আমি দিচ্ছি এগুলো সঠিক, এবং সেটা ডিক্লেয়ার করে নিজের একটা সিগনেচার দিতে হবে। আর সিভি রাইটিং এর ক্ষেত্রে যেহেতু আমি অনেকগুলো পয়েন্ট বললাম, তো এগুলো লিখতে লিখতে আবার অনেক বেশি লম্বা করে ফেলা যাবে না। এটা অবশ্যই খুব ক্লিয়ার এবং কনসাইজ হতে হবে, এবং ক্রনোলজিক্যাল, রিভার্স ক্রনোলজিক্যাল অর্ডার হতে হবে। ফর এক্সাম্পল, কারো পাবলিকেশন যদি 10টা থাকে, তাহলে আমি সাজেস্ট করব 1 নাম্বার লিস্টে সবচেয়ে রিসেন্ট পাবলিকেশন থাকবে। মানে রিভার্স ক্রনোলজিক্যাল অর্ডার মিনস সবচেয়ে রিসেন্ট অ্যাক্টিভিটিসটা আগে থাকবে। কারো যদি মাস্টার্স কমপ্লিট থাকে, তাহলে যখন সে একাডেমিক রেকর্ড লিখতেছে, তাহলে মাস্টার্স আগে থাকবে, তারপরে বিএসসি থাকবে। তো সো মানে যেটা রিসেন্ট অ্যাক্টিভিটিস সেটা ওই সাবসেকশনের শুরুতে থাকবে। এবং চেষ্টা করতে হবে অ্যাচিভমেন্ট গুলোকে কোয়ান্টিফাই করার জন্য। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যে রিসার্চ অ্যাওয়ার্ড, গোল্ড মেডেলিস্ট, সাইটেশনের সংখ্যা, হাই ইন্ডেক্স। তো মানে শুধুমাত্র অ্যাচিভমেন্ট ভেগ কোনো কথাবার্তা লেখা যাবে না, মানে অস্পষ্ট যেটা যেটা স্পেসিফাই করছে না এরকম নয়। একটা একেবারে স্পেসিফিক ভাবে লিখতে হবে যে কি অ্যাওয়ার্ড পেয়েছো, কেন পেয়েছো,
সেটা খুব সংক্ষিপ্ত ভাবে এবং ক্লিয়ার এবং কনসাইজ, এবং অবশ্যই রিসার্চ এক্সপিরিয়েন্সকে এবং রিসার্চকে এমফাসিস করতে হবে। সেটা ডেফিনেটলি টার্গেট প্রোগ্রাম বা যে টার্গেট ল্যাবকে আমরা টার্গেট করছি, যে প্রফেসরকে টার্গেট করছি, তার সাথে রিলেভেন্ট হতে হবে। এবং সিভি ইউজুয়ালি মাস্টার্স পিএইচডি অ্যাপ্লিকেন্টের জন্য 2 থেকে 3 পেজের মধ্যে হওয়াটাই ভালো, এটা আমার ওপিনিয়ন আর কি। ইউজুয়ালি অনেক সময় আমরা অনেক ফ্যান্সি ফরম্যাটিং দেখি, বিভিন্ন রকম ফন্ট, বিভিন্ন রকম কালার সিভির ভেতরে, এবং আননেসেসারি অনেক ইনফরমেশন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ফন্টের ইনকনসিস্টেন্সি থাকে, গ্রামার মিস্টেক থাকে, এবং স্পেসিফিক কোনো এরিয়ার জন্য মানে সিভিটা প্রিপেয়ার করা হয়নি। যেমনটা আমি বললাম যে একই সিভি কেউ যদি চিন্তা করে যে আমি বিয়ে করতে গিয়ে পাত্রীপক্ষকেও দিব, চাকরি করতে গিয়েও এটা দিব, সব প্রফেসরকেও একই সিভি দিব, হ্যাঁ, তাহলে হবে না। আসলে যখন আমি যে প্রফেসরকে দিচ্ছি ওই প্রফেসরের ওই ল্যাবের কি রিকোয়ারমেন্ট, ওই ল্যাবের সাথে আমার কোন স্কিল গুলো বেশি সঙ্গতিপূর্ণ, সেগুলোকে ফোকাস করে সিভিটা মডিফাই করে করে, এবং ডেফিনেটলি নো পিকচার। এটা কমন মিস্টেক হয় আমাদের, বিশেষ করে যেহেতু আমরা বাংলাদেশে সুন্দর পিকচার দিয়ে অভ্যস্ত, তো সো একাডেমিক সিভিতে এখানে কোনো পিকচারের দরকার হয় না, এবং পিকচার না দেওয়াই ভালো। এটা দেওয়া দরকার নেই, একেবারেই দরকার নেই। নেক্সট, আমরা ইমেইল আসলে প্রফেসরকে কিভাবে লিখবো, সংক্ষেপে যদি বলি, এই 5টা পয়েন্ট আমাদের কভার করতে হবে। খুব ক্লিয়ার এবং রিলিভেন্ট একটা হেডলাইন থাকতে হবে। হেডলাইন টু লং হওয়া যাবে না, টু শর্ট হওয়া যাবে না। একটা মিনিংফুল হেডলাইন থাকতে হবে যে কেন আমি প্রফেসরকে মেইল করছি, কারণ প্রফেসর আগে হেডলাইনটাই দেখবে, তারপর সে মেইল করবে, কারণ এরকম মানে মেইলটা পড়বে। এরকম মেইল কিন্তু একজন প্রফেসর অনেক পায় সারা দুনিয়া থেকে, যেগুলো রিনাউন্ড প্রফেসর শত শত মেইল পায় ডেইলি। সো তার পক্ষে সব মেইল ওপেন করে পড়া সম্ভব হয় না, বা পড়ার সময়ও থাকে না। তো ডেফিনেটলি ইন্টারেস্টিং, বা যেগুলো ইন্টারেস্টিং একেবারেই মনে হচ্ছে না শুরুতেই, হেডলাইন হিজিবিজি মনে হচ্ছে, সেটা ডেফিনেটলি সে ওপেন করবে না। সো একটা সুন্দর হেডলাইন থাকতে হবে, একটা গ্রিটিংস থাকতে হবে। ইউজুয়ালি প্রফেসরদেরকে ডক্টর লাস্ট নেম দ্বারা সম্বোধন করা হয়। ফর এক্সাম্পল, যদি কারো নামের যে সর্বশেষ 3 অক্ষরের 3টা যদি শব্দের নাম হয়, তাহলে সব শেষের ওয়ার্ড দ্বারা অ্যাড্রেস করা হয়, অথবা ডিয়ার প্রফেসর অমুক বা ডক্টর অমুক, এভাবে একটা গ্রেটিং করতে হবে। তারপর নিজেকে একটা খুব শর্ট ইন্ট্রোডাকশন থাকতে হবে, আমি কে এবং আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি। তারপর বডির ভেতরে থাকবে কেন আমি ইন্টারেস্টেড তার রিসার্চে, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত শেষে একটা ক্লোজার, মানে তার একটা ফিডব্যাক এবং কনসিডারেশনের একটা রিকোয়েস্ট করে। কোনোটাই বেশি টু লং হওয়ার দরকার নাই। এটা নিয়ে প্রত্যেকটা জিনিসেরই আসলে অনেক রকম অপিনিয়ন আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট আমার সাজেশন হচ্ছে ইমেইল খুব শর্ট হওয়ারও দরকার নাই, আবার ইমেইলটা খুব লংও হওয়ার দরকার নাই। এটা রিজনেবল সাইজ হইতে হবে, এবং এই যে 5টা পয়েন্ট আমি উল্লেখ করেছি, এই 5টা পয়েন্ট কভার করলে আমি আশা করি যে এটা একটা গুড ইফেক্টিভ ইমেইল হবে। এবং ইমেইলের সাথে অবশ্যই সিভি অ্যাটাচ করতে হবে। সিভি অ্যাটাচ করতে হবে, তার সাথে ট্রান্সক্রিপ্ট দেওয়া যেতে পারে, সেটা ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট হতে পারে, অথবা আমি যেটা বলেছিলাম যে WS যদি কেউ করে ফেলে থাকে, তাহলে WS টা দেওয়া যেতে পারে। তো WS টা আমি অনেকাংশে প্রেফার করি এই কারণে, যেহেতু এটা একটা সার্টিফাইড, ইন্টারন্যাশনালি সার্টিফাইড হয়ে যায়। সো WS করলে সেটার ক্রেডিবিলিটি আরো বাড়ে। কি কি জিনিস আসলে করা যাবে না আর কি কি জিনিস করতে হবে, প্রথমত কি কি করতে হবে মোটামুটি আমি অনেকটাই আলোচনা করেছি। স্পেশালি ইমেইলের ভেতরে মানে কোনো ট্র্যাকার বসানো যাবে না। অনেক স্টুডেন্ট, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় ইমেল পাই যে স্টুডেন্ট বা কেউ ট্র্যাকার বসায় দেয় যে এটা সিন করছে কিনা সেটা সে দেখে ফেলতে চায়। এটা ভুলেও করা যাবে না। এটা করলে
দেখা যাবে যে সার্ভারে কিন্তু প্রফেসরের ইনবক্সে ঢোকার আগে ওই মেইলটা ব্লক হয়ে যেতে পারে, অথবা বাইরের দেশের প্রফেসরদের এগুলা তারা ডিটেক্ট করে ফেলতে পারে। তো সেই মেইলটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি হাইপার লিঙ্ক থাকে বা ওর ভেতরে কোনো ট্র্যাকার বসানো থাকে, বা প্রফেসর যদি ওপেন করেও দেখে যে ট্র্যাকার বসানো আছে, তাহলে সেটা ইগনোর করতে পারে। ইগনোর করার পসিবিলিটি অনেক বেশি। সো আমি সাজেস্ট করব যে এটা কোনোভাবেই করা উচিত নয়। আর শুরুতে যেটা বলেছি, কোনোভাবেই জেনেরিক কপি পেস্ট ইমেল দেওয়া যাবে না, কারণ প্রফেসররা কিন্তু বছরের পর বছর শত শত স্টুডেন্টের কাছ থেকে মেইল পায়। তো কোন ধরনের মেইল গতানুগতিক, কোন ধরনের মেইল ইউজুয়ালি স্টুডেন্টরা করে, তো একদম জেনারিক মেইল প্রোভাইড করলে সে এটাতে ইন্টারেস্টেড হবে না রিপ্লাই দেওয়ার জন্য। এবং অবশ্যই ফান্ডিং আছে কিনা প্রথম মেইলে এগুলো জিজ্ঞেস করা যাবে না। টাকা পয়সা, ফান্ডিং এগুলা ডেফিনেটলি আলোচনার ভেতরে ধীরে ধীরে আসবে, এবং প্রফেসর ফুল ফান্ডিং ছাড়া স্টুডেন্ট নিবে না, এবং আমাদের পক্ষেও ফুল ফান্ডিং ছাড়া আসা সম্ভব হয় না। সো এটা পরে আসবে, আগেই ফার্স্ট মেইলে ফান্ডিং আছে কিনা, তুমি আমাকে কয় টাকা দিবা, এইসব কথাবার্তা বলা যাবে না। আর চেষ্টা করতে হবে যে প্রফেশনাল ইমেল আইডি থেকে মেইল করার, বাট যদি কারো না থাকে তাহলেও সেটা কোনো অফেন্সিভ কিছু না। বাট প্রফেশনাল ইমেল আইডি হইলে এটা সুবিধা, কারণ হচ্ছে যে প্রফেশনাল ইমেল আইডি থেকে মেইল করলে মেইল ব্লক হয় না, তার গ্রহণযোগ্যতাটা বেশি বাড়ে। এটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেওয়া যেতে পারে। IEEE একটা গুড প্ল্যাটফর্ম। IEEE স্টুডেন্ট মেম্বারশিপ নিলেও একজন স্টুডেন্ট কিন্তু প্রফেশনাল IEEE ডোমেইনে ইমেল অ্যাড্রেস পায়। তো সেটা একটা গুড ওয়ে। আবার আমাদের অনেক ইউনিভার্সিটিও এখন স্টুডেন্টদেরকে প্রফেশনাল আইডি দেয়। তো ইউনিভার্সিটির আইডি থাকলে সেটা আরো বেশি ভালো, সেটা থেকেও ইমেল করা যেতে পারে। তো আমি একটু আসলে ফাস্ট যাওয়ার ট্রাই করব, কারণ আমাদের সময়টাও আসলে কভার করতে হবে, কারণ এই লেকচারে আসলে অনেক ম্যাটেরিয়াল আছে। স্টেটমেন্ট অফ পারপাস, নেক্সট টপিক। এটা ইউএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেটমেন্ট অফ পারপাস যদি আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে যে আমি কেন আসলে ডিগ্রিটা করতে চাই, এটা কনভিন্স করতে হবে। মানে এরকম নয় যে আমি একটা ভালো চাকরি পেতে চাই বা ইউএসএ তে আসতে চাই যার জন্য আমার একটা পিএইচডি করতে হবে বা আমি মাস্টার্স করতে চাই। এটা তারা এক্সপেক্ট করে না। তারা এক্সপেক্ট করে একজন স্টুডেন্ট মাস্টার্স বা পিএইচডি করবে সে তার প্যাশন থেকেই। কেন সে ডিগ্রিটা করতে চায়, ডিগ্রি করে আসলে সে এই ডিগ্রিটাকে কিভাবে নিজের জন্য এবং সোসাইটির জন্য কাজে লাগাতে চায়, এই কোশ্চেনের উত্তর তারা চায়। তো যার কারণে এটা খুব কেয়ারফুলি লিখতে হবে, নিজের গোলটা খুব ক্লিয়ারলি লিখতে হবে, যেন একটা স্ট্রং এসওপি দাঁড় করানো যায়। স্ট্রং এসওপির ভেতরে এই পয়েন্টগুলো কভার করা যেতে পারে। একটা ইন্ট্রোডাকশন থাকবে যেখানে একটা স্ট্রং মোটিভেশন থাকবে, হ্যাঁ, তারপর নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকবে, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকবে, ফিউচার গোল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমি এই ডিগ্রিটা করে কি করতে চাই, এই ডিগ্রিটা কিভাবে কাজে লাগবে আমার জন্য, সোসাইটির জন্য, বা আমি যে প্রতিষ্ঠানে ডিগ্রি কমপ্লিট করার পর চাকরি করতে চাই বা সার্ভিস দিতে চাই, সেই সার্ভিসের মাধ্যমে কিভাবে সোসাইটির জন্য বা ওই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, ওই প্রোগ্রামটাই কেন দরকার আমার ফিউচার গোল, এবং সেই ফিউচার গোলের সাথে আমি যে ল্যাবে অ্যাপ্লাই করতেছি বা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছি বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, ওই ইউনিভার্সিটির রিলেভেন্সিটা স্ট্রংলি তুলে ধরতে হবে, যে হ্যাঁ আমার গোল এইটা, এই গোল মিট করার জন্য আমার এই ডিপার্টমেন্ট, এই ইউনিভার্সিটির এই ফ্যাসিলিটিস আছে, বা এই কারণে আমি এই ইউনিভার্সিটিটাকে চুজ করছি, কারণ আমি মনে করি যে ইউনিভার্সিটির এই প্রোগ্রামটা আমার গোলকে সাকসেসফুলি অ্যাচিভ করতে সাহায্য করে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই কোনো জায়গাতেই মানে জেনারিক কোনো লাইন ব্যবহার করা যাবে না, জেনারিক কথাবার্তা মানে কম যত লেখা যায়, মানে এটা অ্যাভয়েড করতে হবে, একদম এটা অ্যাভয়েড করতে হবে। এবং একাডেমিক স্টোরি একটা টোন থাকতে হবে, এবং সেটা অবশ্যই খুব কনসাইজ এবং অথেন্টিকেট হতে হবে। মানে মন গড়া এটা ওটা
তথ্য দিয়ে বানিয়ে লেখার দরকার নাই, কারণ মন গড়া তথ্য দিয়ে বানায় লিখলে, যেহেতু এটা একটা হলিস্টিক প্রসেস, প্রফেসর যখন ইন্টারভিউ নিবে, অ্যাডমিশন কমিটি যখন ইন্টারভিউ নিবে, তখনও কিন্তু বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে বা বিভিন্ন স্টেপে এসে বিভিন্ন প্রশ্ন আসবে। যখনই আমি মিথ্যা কথা বা এটা ওটা অনেক কিছু বানায় লিখবো, তখন দেখা যাবে যে সেটা অনেক কিছু আমার মনে থাকবে না। ইন্টারভিউ বা ইন্টারাকশনের সময় আমি তার অপোজিট কথা বলে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো অনেস্ট এবং অথেন্টিকেট থাকাটা জরুরি, এবং অবশ্যই রিসার্চ এবং রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে ফোকাস করতে হবে। কি কি টুলস আমি জানি, কোন মেথোডোলজি জানি, এই জিনিসগুলো ফোকাস করতে হবে। আর ডেফিনেটলি ইউনিভার্সিটির সাথে রিলিভেন্সি নিতে হবে, যে আমার প্রোগ্রামটা আমার টার্গেটের সাথে ইউনিভার্সিটির এই প্রোগ্রাম, এই ফ্যাসিলিটিস, এই প্রফেসররা এই ডোমেনে কাজ করছে, এটা আমার সাথে পারফেক্টলি ম্যাচ করে, এই কারণে আমি ইউনিভার্সিটিটা চুজ করছি। তো ইউজুয়ালি দেখা যায় যে অনেক সময় অনেকে ইমোশনালি বা ড্রামাটিক ওয়েতে ইন্ট্রোডাকশন বা কিছু কথা লিখে এসওপিতে, তো এগুলো বেশি আননেসেসারিলি ড্রামাটিক ভূমিকা তৈরি করার দরকার নাই, বা ইমোশনাল কোনো কথা লেখার দরকার নাই। যে আমি খুবই আগ্রহী, হ্যাঁ, আমরা ইউজুয়ালি যেটা বলি যে কোনো কিছু কেন করতে চাও, আমার খুবই ভালো লাগে এটা, আমার খুবই এটা, এই ধরনের কথা লেখার দরকার নাই। হ্যাঁ, ভালো লাগে কথাটা এটা শুনতে চায় না প্রফেসররা শুনতে চায় কেন ভালো লাগে। কেনর উত্তরটা না থাকলে আমি খুবই এটাতে আগ্রহী, আমি খুবই ইন্টারেস্টেড বা খুবই পরিশ্রমী, হ্যাঁ, এই ধরনের কমন কথাগুলো, কমন ওয়ার্ড গুলো লেখার দরকার নাই। এবং এসওপিতে সিভির কন্টেন্টটাই একটা শুধু টেক্সট আকারে লিখে দিলাম, সেটা করা যাবে না। এবং কোনোভাবেই পুরো সিভি শুধু নয়, কোনো ডকুমেন্টে কোনো যেন গ্রামাটিক্যাল মিস্টেক বা এরর না থাকে। এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এসওপির একটা গাইডলাইন দেওয়া থাকে, ওই গাইডলাইনটা পড়ে নিতে হবে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি ওয়াইজ এসওপি তৈরি করতে হবে, মডিফাই করতে হবে। কোনোভাবেই গাইডলাইনটা ভায়োলেট করা যাবে না। যেমন অনেক সময় ওয়ার্ড লিমিট বলে দেওয়া থাকে যে এতগুলো ওয়ার্ডের ভেতরে এসওপি হতে হবে, সেটা অবশ্যই মেনটেন করতে হবে। দেন লেটার অফ রেকমেন্ডেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি লেটার অফ রেকমেন্ডেশন কার কাছ থেকে নিচ্ছি এবং তার সাথে স্ট্রং বন্ডিং আছে কিনা। যেমন আমরা আসলে এটা কাইন্ড অফ কি প্রশংসাপত্র রেকমেন্ডেশন। যেমন আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা আমাদের লাইফে অনেক রকম রেকমেন্ডেশন নিয়েছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেয়ারম্যানের কি দিতে হয়, নাগরিকত্ব বা এটা ওটার যে রেকমেন্ডেশন লেটার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে দিতে হয়, জবে বা অ্যাডমিশন টেস্টেও বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতেও মনে হয় লাগে। তো এই ধরনের বিভিন্ন জায়গায় লাগে, সেগুলোতে কি থাকে, কমন কয়টা কথা লেখা থাকে, নিজের নাম, বাবার নাম, ঠিকানা, বা স্কুলেরও এগুলো ফরম্যাট থাকে, বা দেখা যায় যে বিভিন্ন অফিসের ফরম্যাট থাকে, এগুলোতে শুধুমাত্র কয়েকটা ফিল ইন দা গ্যাপস এর মতো ব্ল্যাঙ্ক গুলো ফিল করে কমন কথাগুলো লিখে সিগনেচার করে দেয়া হয়। তো এটা কিন্তু সেরকম রেকমেন্ডেশন নয়, এটা রেকমেন্ডেশনটা স্পেসিফিক হতে হবে। এবং রেকমেন্ডেশন, হ্যাঁ, যে কারো কাছ থেকে নেওয়া যেতে পারে, কিন্তু রেকমেন্ডেশন কার কাছ থেকে গুরুত্বপূর্ণ। স্ট্রং বন্ডিং মানে হচ্ছে এরকম নয় যে আন্ডারস্ট্যান্ডিং, অমুক বড় ভাই, আমার পরিচিত অমুক বড় ভাই তো এমআইটিতে পড়াশোনা করতেছে বা এমআইটি এর প্রফেসর, তো তার কাছ থেকে আমি একটা রেকমেন্ডেশন নেই। বা অমুক বড় ভাই একটা বাংলাদেশে বড় একটা সচিব, অথবা অমুক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমার মামা, চাচা, খালা, তো তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন নেই। হ্যাঁ, নেওয়া যেতে পারে যদি কিনা তার সাথে একাডেমিক কোনো বা প্রফেশনাল কোনো এঙ্গেজমেন্ট থাকে। আর কারোর সাথে কোনো প্রফেশনাল একাডেমিক এঙ্গেজমেন্ট নাই, তার কাছ থেকে রেকমেন্ডেশন নিলে এটা স্ট্রং রিজন দিতে পারবেন না। রেকমেন্ডার রেকমেন্ড করে, তাহলে সুপারভাইজার বা একজন কোলাবোরেটর যখন রেকমেন্ড করবে অথবা একজন কলিগ রেকমেন্ড করবে, তখন সে কি করবে, সে একটা রিজন দাঁড় করাবে যে হ্যাঁ, আমি অমুক একটা প্রজেক্টে কাজ করছিলাম, আমার এই কলিগ অথবা আমার এই স্টুডেন্ট সেই প্রজেক্টে এরকম একটা প্রবলেম, একটা সুন্দর একটা এই ধরনের একটা সলিউশন সে নিয়ে আসছিল। তো
যার কারণে তার ভেতরে এই পটেনশিয়াল আছে, আমি তাকে হাইলি রেকমেন্ড করতেছি। তো এভাবে অথবা একজন প্রফেসর বলতে পারে যে তার এই কোর্সগুলো আমি নিছি, তার ওই প্রজেক্টে আমি নিছি, এই প্রেজেন্টেশন আমি নিয়েছি, এই আইডিয়া সেগুলো নিয়ে আসছিল সে, তাকে আমি এভাবে এভাবে দেখেছি। তাহলে তার কাছে কি থাকে, ভ্যালিড পয়েন্ট থাকে, তার ইন্টারাকশন গুলো সে সুন্দরভাবে লিখতে পারে। বাট যদি কারোর সাথে ইন্টারাকশনে না থাকে, তাহলে সে কি করবে, জেনারিক কথা বলবে, সে খুব ভালো, তার ক্যারেক্টার ভালো, তার স্কিল আছে, সে খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তো সবই ভালো 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 ভালো, এই ভালো 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 শেষ অবধি ভালো শোনায় না। যখন অনেকগুলো ভালো কমন কথা শুধু লেখা থাকে, তখন অ্যাডমিশন কমিটি এটা ফিল করে এটা একটা জেনারিক মেইল বা জেনারিক রেকমেন্ডেশন, এটার কোনো মানে বিশ্বাসযোগ্যতা নাই। সো একাডেমিক এবং প্রফেশনাল ক্রেডিবিলিটিটা থাকাটা খুব জরুরি। তো এই জন্য রাইট রেকমেন্ডারকে চুজ করতে হবে। শুধুমাত্র মানে হাই ডেজিগনেশন পার্সন হলেই হবে তা নয়। রেকমেন্ডেশন যে কোনো কারো কাছ থেকে নেওয়া যেতে পারে, ইভেন একজন লেকচারারের কাছ থেকে রেকমেন্ডেশন নেওয়া যেতে পারে, ইভেন একজন কলিগের কাছ থেকে রেকমেন্ডেশন নেওয়া যেতে পারে যার পিএইচডি নাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তার সাথে যেন একাডেমিক রিসার্চের বা কাজের একটা সম্পর্ক থাকে। সে যেন ওই সম্পর্কের সূত্র ধরে বলতে পারে যে আমি তাকে ভালো বলতেছি এই কারণে ভালো বলতেছি। সে আমার বন্ধু, তার 10টা সাফাই গেয়ে দিলাম, সে আমার মানে কলিগ, আমি 10টা প্রশংসা বলে দিলাম, বা সে আমার আত্মীয়, অনেক প্রশংসা করে দিলাম, এরকম নয়। তো সেই ধরনের প্রশংসা কোনো কাজে দিবে না। অনেক সময় এখানে আমি লিখেছি যে হেল্পিং ইয়োর রেকমেন্ডার রাইট স্ট্রং এলওয়ার। অনেক সময় আমি নিজেও যেহেতু শিক্ষকতা করছি, অনেক ফ্রিকুয়েন্টলি স্টুডেন্টদেরকে এলওয়ার লেটার অফ রেকমেন্ডেশন আমিও দিয়ে থাকি বা দিতে হয়, স্টুডেন্টরা রিচ করে। অনেক সময় আমি ফিল করি, দেখা যায় যে অনেক সময় স্টুডেন্ট মেইল দেয়, স্যার কালকে আমার হচ্ছে লাস্ট ডেড লাইন, কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে আমাকে একটা লেটার অফ রেকমেন্ডেশন দিতে হবে। তো এটা আসলে করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ হচ্ছে যে যার কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন আমি চাইবো, এটা চিন্তা করতে হবে যে সেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে, তার পক্ষেও রাতারাতি বা 2-1 দিনের মধ্যে একটা গুড রেকমেন্ডেশন লেটার দেয়া সম্ভব নয়। আসলেই সম্ভব নয়, কারণ একটা গুড রেকমেন্ডেশন লিখতে গেলে তাকেও সময় দিতে হবে, তাকে ভাবতে হবে, সুন্দর করে লিখতে হবে। আদারওয়াইজ বেশি চাপাচাপি করলে কি হবে, সেও একটা জেনারিক চ্যাটজিপিটি দিয়ে একটা রেকমেন্ডেশন লেটার তৈরি করে দিয়ে দিবে, যেটা আসলে ইউজলেস হবে। এজন্য আমি বলবো যে যার কাছ থেকে রেকমেন্ডেশন আমি নিতে চাচ্ছি বা তুমি নিতে চাচ্ছ, তাকেও একটা সময় দিবে, তাকে অন্তত 15 দিন 20 দিন অথবা 1 মাস আগে জানা দিবে যে স্যার বা ভাই বা কলিগ যেই হোক না কেন, যে আমি অমুক জায়গায় অ্যাপ্লাই করব, আমার এই প্রোগ্রাম, এই তথ্য, আমার সিভি এইটা, এবং অবশ্যই তাকে একটা সিভি দিতে হবে আপডেটেড। অনেক সময় স্টুডেন্ট মেইল করে যে স্যার আমাকে একটা রেকমেন্ডেশন লেটার দেন। তো রেকমেন্ডেশন লেটার আমি দিব কিসের ভিত্তিতে দিব? তার নাম, তার তথ্য, তার সিভি কিছুই সে দেয় নাই। তো তার যদি সিভি না দেয়, তথ্য যদি না থাকে, তাহলে একটা গুড রেকমেন্ডেশন লেটার লেখা যায় না। তো এই জন্য রেকমেন্ডারকে রেকমেন্ডেশন লেটার লেখার জন্য সহযোগিতা করতে হবে, তাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে, নিজের তথ্যগুলো তাকে প্রোভাইড করতে হবে। তাহলে সে কি করতে হবে, তাহলে সে সুন্দর করে একটা রেকমেন্ডেশন লেটার প্রিপেয়ার করে দিতে পারবে। তাই জন্য আমি এই পয়েন্ট আমি উল্লেখ করেছি। তো এটা আমি ডিসকাস করেছি অলরেডি, কি কি কোয়ালিটি লেটার অফ রেকমেন্ডেশন থাকা দরকার। স্পেসিফিক এক্সাম্পল আমি যেটা বলেছি যে অবশ্যই স্টুডেন্টের সাথে একটা কানেকশন তৈরি করে দিতে হবে, যে কি কি জিনিস, কেন আমি তাকে রেকমেন্ড করছি, কেন আমি তাকে ভালো বলছি। তারপরে সেটা অবশ্যই খুব ক্লিয়ারলি হতে হবে এবং অথেন্টিকেট ওয়েতে হতে হবে। আমি কিছু এখানে টাইম লাইন দিয়েছি, এসওপি এবং লেটার অফ রেকমেন্ডেশন। এটা অবশ্যই আমি সাজেস্ট করব যে সময় নিয়ে এটাকে লিখতে। এটা ড্রাফটিংটা 1-2 মাস সময় নিয়ে লিখতে, বারবার রিভাইজ করতে। কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে অনেক জিনিস, তথ্য
ফিল আপ করতে আগে এবং থাকার বেশি এবং যারা পরিচিতদের মধ্যে এক্সপার্ট আছে তাদের কারো কাছে দেখিয়ে নিয়ে সেটা সাজেশন নেওয়া, সেটা ফিডব্যাক নিয়ে বারবার সেটাকে পলিশ করা যেন সেটা একটা গুড স্ট্যান্ডার্ড স্ট্রং জায়গায় আসে। হ্যাঁ, তো এরপরে একটু আমি যদি ব্রিফলি ডিসকাস করি যে আইএলটিএস নিয়ে, যে আইএলটিএস এ মোরলেস হয়তো সবাই জানো যে 4টা সেকশন থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো লিসেনিং এর ক্ষেত্রে 4টা সেকশন থাকে, যে টোটাল টাইম ইউজুয়ালি 30 মিনিট হয়। এবং যদি পেপার বেস, যদিও পেপার বেস এক্সামিনেশন এখন বাংলাদেশে বন্ধ করে দিয়েছে, আগে পেপার বেস ছিল, তখন পেপার বেসের ক্ষেত্রে ওই পেপারে আনসার গুলো ট্রান্সফার করার জন্য অ্যাডিশনাল 10 মিনিট দিত। এখন সব কম্পিউটার বেস, সো এই অংশটুকু আর লাগছে না। দেন রিডিং এ 3টা প্যাসেজ থাকবে, এখানেও 40টা কোশ্চেন থাকবে। তারপর রাইটিং এ 2টা টাস্ক থাকে, 2টা টাস্ক লিখতে হবে, ওটা 1 ঘন্টা সময়, 30 মিনিট করে। স্পেসিফাই করা থাকে না, মানে পুরো 1 ঘন্টার মধ্যে 2টা টাস্ক লিখতে হবে আর কি। এটা কেউ ইউজুয়ালি 30 মিনিট করতে পারে, বা প্রথম টাস্কটা ইউজুয়ালি একটু সহজ হয় বা ইউজুয়ালি একটু কম সময় লাগে। সেকেন্ড টাস্কে একটু বেশি টাইম স্পেন্ড করার জন্য সবাই সাজেস্ট করে। তো ফার্স্ট টাস্কে দেখা গেল 20 থেকে 25 মিনিট, আর সেকেন্ড টাস্কে 30 থেকে 35 মিনিট টাইম স্পেন্ড করা যেতে পারে। আর স্পিকিং এও 3টা পার্ট থাকে। স্পিকিং মডিউলটা 10 থেকে 15 মিনিট এরকম টাইম হয়, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তো প্রথমে আমি বলবো যে আসলে আইএলটিএস প্রিপারেশন স্টার্ট করার আগে একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে ফেলা, একটা মক টেস্ট দেওয়া। কেমব্রিজের বই কিনে একটা মক টেস্ট দিয়ে নিজের স্কোরটা নিজে ইভ্যালুয়েট করা, যে আমি একদম টাইম ধরে নিয়ে পুরা সেকশন ওয়াইজ প্রত্যেকটা, মানে একটা আইএলটিএস টেস্ট যেভাবে হয় যত সময়ের টাইমার সেট করে প্রিপারেশন স্টার্ট করার আগেই বই নিয়ে একটা প্রিভিয়াস টেস্ট নিয়ে সেটাকে পরীক্ষার মতো করে দিয়ে ফেলতে হবে। কতটুকু পারতেছি না পারতেছি এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, পুরো টেস্টটা পুরো সময় জুড়ে দিয়ে ফেলতে হবে, দিয়ে নিজের খাতা নিজে মার্কিং করে স্কোর ইভ্যালুয়েট করতে হবে। তাহলে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে যে আমার অবস্থানটা আসলে কোন জায়গায়, আমার উইকনেসটা কোন জায়গায়, কোন কোন জিনিস আমার ইমপ্রুভ করা দরকার, আর কোন জিনিসগুলো অলরেডি আমি জানি, অলরেডি আমি পারতেছি। তাহলে উইকনেস গুলো আইডেন্টিফাই করা যাবে। তাহলে সেই উইকনেস গুলো আইডেন্টিফাই করতে পারলে তারপর সেই উইকনেস গুলোকে ওভারকাম করার জন্য প্ল্যান করে স্টাডি শুরু করলে ভালো হবে। এই জন্য আমি সাজেস্ট করবো শুরুতেই আইএলটিএস এর বই কিনে আগে একটা টেস্ট দিয়ে ফেলা। লিসেনিং এর ক্ষেত্রে ওভারঅল সবকিছুর ক্ষেত্রেই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটাই হচ্ছে জিস্ট সাজেশন। প্র্যাকটিস ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই আসলে। অন্য কোনো টিপস কোনো কিছুই কাজে দিবে না কেউ যদি নিজে প্র্যাকটিস না করে। কোনো বই পড়ে, কোনো ভিডিও দেখে, কোনো মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনে, হ্যাঁ, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলো কোনোটা কাজে হবে যদি না প্রপারলি সময় দিয়ে প্র্যাকটিস না করা হয়। এজন্য ফার্স্ট আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তারপর কিছু কিছু জিনিস দেখা যেতে পারে, যেমন লিসেনিং এর ক্ষেত্রে আনসার প্রেডিক্ট করার ট্রাই করতে হবে যে কি আনসার হতে পারে। কারণ আমরা যখন ফিল ইন দা গ্যাপস আছে পড়তেছি বা একটা কোশ্চেন আছে, তাহলে পসিবল আনসার কি ধরনের হতে পারে, এই ধরনের একটা গেস বা এটা যদি আগে থেকে একটা আইডিয়া মাথার মধ্যে জেনারেট করা যায়, তাহলে যখন লিসেনিং ওইটা বলবে তখন কিন্তু চট করে এটা ক্যাচ করা যায়। এবং সব ওয়ার্ড আসলে সবকিছু বোঝা যায় না বা বোঝার দরকারও হয় না।
অনেক ক্ষেত্রেই সবকিছু বুঝে ফেলতে হবে তা নয়, কিছু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড গুলোকে ফলো করতে হবে। আর যারা বুঝতে পারে তাদের তো বুঝতে পারলে তো কোনো সমস্যা নাই, সেটা আরো বেশি সুবিধাজনক। আর যাদের বুঝতে কষ্ট হয় তাদেরকে কিওয়ার্ড অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করতে হবে, যে হ্যাঁ আমি যে কোশ্চেনটা খুঁজতেছি আনসার, আসলে লিসেনিং এ সেই কোশ্চেনের আনসার পাস হয়ে চলে গেছে কিনা, বা সেটা এখনো আছে কিনা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব কিনা, এই জিনিসগুলো কিওয়ার্ডটাকে ফলো করতে হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি সঠিক শব্দ, সঠিক উত্তর খুঁজেও পেয়েছি বা শুনতেও পেয়েছি, লিখতে গিয়ে স্পেলিং ভুল হয়েছে। স্পেলিং ভুল হওয়া মানে কিন্তু 0 মার্ক। এই জন্য স্পেলিং ভুল করা যাবে না, স্পেলিং গুলো প্র্যাকটিস করতে হবে, যে স্পেলিং যেন আমি যেটা শুনতেছি, যে ওয়ার্ডটা শুনলাম সেই ওয়ার্ডটা সঠিকভাবে লিখতে পারি। এবং আমি সাজেস্ট করবো অন্তত প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট একটা সেকশন লিসেনিং প্র্যাকটিস করতে হবে এবং রিভিউ করতে হবে প্রত্যেকটা মিস্টেক। শুধুমাত্র প্র্যাকটিস করলাম তাহলেই হবে না, প্র্যাকটিস করার পরে যেগুলো ভুল হচ্ছে, তাহলে ভুলটা কেন হলো ওই অংশটুকু আবার শুনতে হবে। কেন ভুল হলো, আমি কেন এটা মিস করলাম, তাহলে এইটা অ্যানালাইসিস করলে তাহলে নেক্সট টাইমে ওই ধরনের বা ওই ভুলটা হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। তারপর সেকশন 2, যেটা রিডিং সেকশন বা রিডিং মডিউল যদি আমরা বলি, তাহলে রিডিং এর ক্ষেত্রে আসলে অনেক বড় বড় প্যাসেজ থাকে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে পড়ে 3টা প্যাসেজ পড়তে হবে এবং সেগুলো আনসার করতে হবে। তাহলে এত শর্ট টাইমে আসলে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে পড়ে আনসার করা খুব কঠিন হবে যদি খুব স্লোলি কেউ পড়তে চায়। তো এটা স্কিমিং করার প্র্যাকটিস করতে হবে, যে আমি কি খুঁজতেছি আর কনসেপ্টটা ওখানে কি বলা আছে, কোন জায়গায় গিয়ে আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেখানে গিয়ে আমি কেয়ারফুলি দেখবো, মানে স্ক্যান করে কুইক ফাস্ট স্ক্যানিং এর মতো। হ্যাঁ আমি পুরাটা একটা স্ক্রল করে যাচ্ছি, হ্যাঁ এটা আছে, আমি এরকম উত্তর খুঁজতেছি, সো ওই ধরনের যখন কিওয়ার্ড পাচ্ছি তখন আমি সেখানে দেখলাম। এই ধরনের আসলে এটা ইনিশিয়ালি কারো যদি ইংলিশে বেশি দুর্বলতা থাকে তাহলে এগুলো খুব কঠিন হবে তার জন্য। তো এই জন্য আসলে নিজের লেভেলটা আগে আইডেন্টিফাই করতে হবে, আমার লেভেল কোন জায়গায়, আমার দুর্বলতাটা কোন জায়গায় আছে, সেটা আইডেন্টিফাই করে আমাকে সেই জায়গাগুলোকে ফোকাস করতে হবে, তারপর সেই স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, তাহলে আসলে সেই স্ট্র্যাটেজি গুলো কাজে দেবে। মানে সহজ কথা আমি যদি বলতে চাই, তাহলে আমি এখানে যে স্ট্র্যাটেজি সংক্ষেপে বলতেছি, কারণ আসলে আইএলটিএস নিয়ে কথা বলতে গেলে আরো অনেক লং টাইম কথা বলা দরকার, বাট আজকে যে শর্ট টাইমে সবকিছু বলতে না পারলে আমি যেগুলো বলতেছি এইগুলো খুব বেশি কাজে দিবে না যদি না নিজের উইকনেসটা আইডেন্টিফাই করা যায়। মানে সব সহজ কথায় সব স্ট্র্যাটেজি সবার জন্য একই রকম নয়, কারণ আমাদের প্রত্যেকের ইংলিশ লেভেল, প্রত্যেকের দুর্বলতা, স্ট্রং পয়েন্ট ডিফারেন্ট। সো কমন ফর্মুলা যেমনটা হচ্ছে কি, রোগ যদি ডিফারেন্ট হয় একই ওষুধ কিন্তু কাজে দিবে না। তো ঠিক সেরকম আগে আমাদের উইকনেসটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই উইকনেস অনুসারে সেটা সলিউশন খুঁজতে হবে, সেটার স্ট্র্যাটেজি নিজেকে ডেভেলপ করতে হবে, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। এবং একই রকম ভাবে আমি এটার ক্ষেত্রে বলবো ডেইলি অ্যাটলিস্ট একটা প্যাসেজ টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, আনলিমিটেড টাইম নিয়ে নয়, টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষার সময় এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। পরীক্ষার সময় গিয়ে আমরা সময়ের ভেতরে পড়তে পারবো, আনসার করতে পারবো। তো ইউজুয়ালি দেখা যায় যে এখানে ট্রু ফলস, নট গিভেন কোশ্চেন থাকে, ম্যাচিং হেডিং থাকে, দুই পাশে দুই রকম দেওয়া আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে, সেন্টেন্সের খণ্ডাংশ দেওয়া আছে, মাল্টিপল চয়েস থাকে, সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়, যে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের কোন অংশটুকু কোন কনসেপ্টটা ম্যাচ করবে। হ্যাঁ, সেন্টেন্সটা ইনকমপ্লিট আছে সেটা কমপ্লিট করতে হবে, সামারি কমপ্লিশন থাকে। তো এই ধরনের বিভিন্ন টাইপ, এগুলো হচ্ছে কেমব্রিজের বই বা আইএলটিএস ম্যাটেরিয়াল স্টাডি করতে গেলে পাওয়া যাবে। ওকে লিটন, সরি ফর দ্য ইন্টারাপ্শন, আমাদের একটু টাইমের কনস্ট্যান্ট আছে, তো জাস্ট আমি উইথিন 5 মিনিটস এর মধ্যে এটা শেষ করে দেব। শিওর শিওর। তারপরে আমরা ডাইরেক্ট কোশ্চেন আনসারে, তোমার পার্টের যে কোশ্চেন আনসার ওই পার্টে আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সরি। রাইটিং এর ক্ষেত্রে ওকে সমস্যা নেই। রাইটিং এর ক্ষেত্রে এখানে দুইটা টাস্ক থাকে, টাস্ক 1, টাস্ক 2।
টাস্ক 1-এ দেখা যায় যে বিভিন্ন রকম গ্রাফ থাকে, গ্রাফ থাকতে পারে, বার চার্ট, পাই চার্ট, ম্যাপ থাকে, বা একটা প্রসেস, কোন একটা কিছু মেকিং প্রসেসের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেটা লিখতে বলা হয়। আর এসে এর ক্ষেত্রে বিভিন্ন রকম টাইপ আছে, ওপিনিয়ন টাইপ, ডিসকাশন টাইপ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন, ডাবল কোশ্চেন। তো এগুলোর কিছু স্ট্রাকচার আছে, যেমন প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি বডি থাকতে হবে। মানে আইএলটিএসটা এরকম নয় যে আমি যে কোনো ভাবে শুধু ইংলিশ লিখে গেলেই হবে না। এগুলো প্রেসক্রাইব একটা স্ট্রাকচার আছে, যে টাস্ক 2 এই শেপে লিখতে হবে, এই স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। ইন্ট্রোডাক্টরি থাকতে হবে, ইন্ট্রোডাকশন থাকতে হবে, প্যাসেজ 1, প্যাসেজ 2 থাকতে হবে, একটা কনক্লুশন থাকতে হবে। আমি সুন্দর করে অনেক স্ট্যান্ডার্ড ভাষা ইংলিশ লিখছি, অনেক লম্বা করে লিখছি, কিন্তু কনক্লুশন নাই বা ইন্ট্রোডাক্টরি পার্ট মিসিং, তাহলে সে ফুল মার্কস পাবে না। মানে এগুলা মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে। তো এই জন্য রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে স্ট্রাকচারটা আগে বুঝতে হবে, যে কোন স্ট্রাকচারে আমাকে লিখতে হবে। কেমব্রিজের বা আইএলটিএস টেকিং অথরিটি কি স্ট্রাকচার প্রেসক্রাইব করেছে, সেই স্ট্রাকচার বুঝে তারপর সেই স্ট্রাকচার, সেই ফরম্যাট অনুসারে লিখতে হবে। এবং 4 নম্বর হলো স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রেও বলবো এটা 10 থেকে 15 মিনিট টাইমের এই টেস্টটা। তো এখানে কমন কিছু টপিক আছে, এগুলো দেখা যেতে পারে। কিছু বইও আছে যেগুলো থেকে এগুলো দেয়া থাকে, বাট এগুলো কোনো কিছুই মুখস্থ করার নয়, সবকিছুই প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজের কনফিডেন্স গেইন হবে, তখন আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। আর রিসোর্সের ক্ষেত্রে আসলে বেস্ট রিসোর্স অফিসিয়াল কেমব্রিজ আইএলটিএস। মানে কেমব্রিজ যারা পরীক্ষা নেয় তারা প্রিভিয়াস কোশ্চেন গুলো দিয়েই সিরিজ বই বের করে। এটা 20, 21, 22 পর্যন্ত মনে হয় সোফার বের হয়েছে, আমি নট শিওর, 21 বা 22 পর্যন্ত। যাই হোক, এটা যে কোনো লাইব্রেরিতে বা গুগল করলেও জানা যাবে কত পর্যন্ত বের হয়েছে। তো এই আপডেটেড বইগুলো স্টাডি করতে হবে। এগুলো আসলে রিয়াল আইএলটিএস টেস্টেরই কোশ্চেন, তো ওই কোশ্চেন গুলোই প্র্যাকটিস করতে হবে, ওইটাই বেস্ট সলিউশন। ওটা ভালো করে কেমব্রিজ পড়লে আর কিছু লাগে না। আর এর সাথে আসলে সাপোর্টিং হিসেবে দেখা যেতে পারে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ভালো ভালো কিছু ইউটিউব চ্যানেল আছে, যেমন আইএলটিএস লিজ একটা চ্যানেল আছে, এটা রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য ভালো হেল্প হয়। এরকম আরো আসাদ ইয়াকুবের একজন পাকিস্তানি একজন ভদ্রলোক আছে, ওনার একটা চ্যানেল আছে, সেটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছিল। এরকম অনেক চ্যানেল আছে যেগুলো দেখা যেতে পারে। তো ফাইনালি আমি বলবো যে আসলে পুরো প্রক্রিয়ার সাথে, নট অনলি আইএলটিএস, পুরো অ্যাডমিশন প্রসেসের সাথেই অথেন্টিকেট ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং খুব স্পেসিফিক হতে হবে এবং খুব বেশি ন্যারেটিভ বর্ণনামূলক অকারণে লেন্দি করার দরকার না, এটা কনসাইজ করে ফেলা দরকার। এবং যে কোনো কিছু ফাইনালাইজ করার আগে যারা এক্সপার্ট বা যারা এই পাথে প্রোভাইড জার্নি করেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যেতে পারে, ফিডব্যাক নিয়ে সেটাকে ইমপ্রুভ করা যেতে পারে। এবং খুব খুব কেয়ারফুলি প্রুফ রিড করতে হবে, নিজের ডকুমেন্ট গুলো বারবার চেক করতে হবে যেন কোথাও কোনো রকমের অসঙ্গতিপূর্ণ ভুল তথ্য, স্পেলিং, গ্রামার মিস্টেক এগুলো যেন না থাকে। তো এই হচ্ছে আমার ওভারঅল ডিসকাশন। তো যদিও তারপরেও অনেকটা টাইম লেগে গেছে, আসলে অনেক বড় পরিসরের আজকের সেমিনারের টপিক, তো এই কারণে আমি চেষ্টা করেছি যে মোটামুটি ওভারঅল একটা সিনারিও তুলে ধরার জন্য। তো এই পর্যায়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কারো যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে আমরা সেই কোশ্চেন নিয়ে এখন আলোচনা করতে চাই আর কি। Okay, thank you so much. Yeah, just raise your hand and you can ask your question. Unmute করো, তুমি তোমার কোশ্চেনটা করো। হ্যান্ড রাইজ করেছেন হচ্ছে যিনি হ্যান্ড রাইজ করেছেন আর কি, একটু আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। কোশ্চেন স্যার আমার নাম মাহাথির মোহাম্মদ আনান স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো যে আপনি যে রিসার্চ এক্সপিরিয়েন্সের কথা বলেছেন স্যার, তো এই রিসার্চ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি আমি একটা পিয়ার রিভিউড পাবলিকেশন করি বা পিয়ার রিভিউড পেপার দেই আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে,
টু গেট এ ফুল ফান্ডেড স্কলারশিপ ইন এমএসসি, ঠিক আছে? তাহলে এটা কি আমার সিকিউরড? এটাকে আমি মানে পিয়ার রিভিউড পেপার দিয়ে কি আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারবো? মনে করেন আমার সবই ঠিক আছে, আমার আইএলটিএস করলাম বা বাকি যেগুলো আপনি ক্রাইটেরিয়া দিয়েছেন সব ফিল আপ করছি, আর রিসার্চ এক্সপিরিয়েন্সে আমি জাস্ট আমার মানে পিয়ার রিভিউ পেপার দিছি, তাহলে কি এটা হবে কি ফুল ফান্ডেড হবে কিনা? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে কোনো কিছু গ্যারান্টেড নয়। কেন গ্যারান্টেড নয়? যে আমি একটা অ্যাডমিশনটা গ্যারান্টেড হয়, সব রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ইউজুয়ালি অ্যাডমিশন বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে। বাট ফান্ডিং এর ক্ষেত্রে আমি 10টা পেপার দিলাম বা 2টা পেপার দিলাম মানে যে আমি ফান্ডিং পাবোই, এটা মিন করে না। কারণ ফান্ডিংটা আসলে প্রফেসররা রাইট পারসন খোঁজে, এবং শুধু রাইট পারসন নয়, মানে মোস্ট এলিজিবল পারসন। ফর এক্সাম্পল, একটা ল্যাবের একজন প্রফেসরের কাছে 100টা মেইল আসছে, আসলে আরো অনেক বেশি মেইল আসে একজন প্রফেসরের কাছে। তো লেটস কনসিডার 100টা মেইল আসছে, সেখান থেকে সে 10টা শর্ট লিস্ট করেছে, যে 10টার ভেতরে বেশি পটেনশিয়াল আছে তার কাছে মনে হচ্ছে, সে 10টা শর্ট লিস্ট করে তাদের সে কি পয়েন্ট বা নাম্বারিং যদি করা যায়, যে বিভিন্ন পয়েন্ট ক্যাটাগরি অনুসারে করে তারপর সে আবার ইন্টারভিউ নিবে। তাহলে ইন্টারভিউ এর ক্ষেত্রেও সে কিন্তু জাজ করার চেষ্টা করবে যে আসলে পেপারটা শুধু পেপারই সবকিছু নয়, পেপারের সাথে সাথে সে আসলে কতটুকু জানে, সে পেপারে তার কন্ট্রিবিউশন কত, এটা কি সে নিজে পেপার করেছে, নিজে কাজ করে পেপার করেছে, নাকি কোন একটা বন্ধুকে রিকোয়েস্ট করে বা বড় ভাইকে রিকোয়েস্ট করে সেখানে একটা নাম দিয়ে দিছে। হ্যাঁ, তো এই জন্য মানে ডেফিনেটলি প্রথমত যার পেপার নাই আর যার পেপার আছে, গুড পেপার আছে, তার ক্ষেত্রে একটা ফার্স্ট ইমপ্রেশন পজিটিভ। হ্যাঁ, এবং ইন্টারভিউ এর ক্ষেত্রে এটা প্রুফ করতে হবে যে হ্যাঁ, আই হ্যাভ স্কিলস, আমার এই নলেজ আছে। এটা যদি প্রফেসর ফিল করে যে না, এই স্টুডেন্টের আগ্রহ আছে, ইচ্ছা আছে, এবং সাথে সাথে এই ধরনের স্কিল তার আছে, এবং যেই স্কিলটা আমি আমার রিসার্চের জন্য খুঁজতেছি, প্রফেসর ডেফিনেটলি তার ইন্টারনেট প্রজেক্টের জন্য কিছু রিসার্চ স্কিল দরকার হবে। তাহলে সে কি করবে? সে স্বাভাবিকভাবে ওই ধরনের স্কিলের সাথে সঙ্গতিপূর্ণ, এক্স্যাক্টলি ম্যাচ যদি নাও হয়, কাছাকাছি বা ব্যাকগ্রাউন্ড নলেজ আছে এরকম মানুষকেই তো খুঁজবে। তো এরকম মানুষ যদি সে থাকে, ডেফিনেটলি তাকে সে সিলেক্ট করবে। জি স্যার। তো এই জন্য মানে চেষ্টা করতে হবে যে পেপারটা, আমি যে পেপারটা সাবমিট করতেছি বা যে পেপারটা আমি লিখতেছি, সেই পেপারটা সম্পর্কে আমি যেন জানি, সেই পেপারটা সম্পর্কে যেন আমি বুঝি আর কি, তাহলে হচ্ছে এটা কাজে দিবে। আচ্ছা, আরিফুর রহমান হ্যান্ড রেজ করেছে। আরিফুর রহমান, আপনার কোশ্চেনটা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ছিল, আমি হচ্ছে ফিশারিজ ফাইনাল ইয়ার, আমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে রিসার্চের যে ফিল্ডটা ছিল, আমি এখন চাচ্ছি হচ্ছে এমএসএ হচ্ছে এই ফিল্ডটা হচ্ছে চেঞ্জ করতে। তো এটা কি হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে বড় কোনো বাধা হতে পারে? এবং ফিল্ড হচ্ছে চেঞ্জ করা এটা এবং যে ফিল্ডে ছিলাম আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এখানে হচ্ছে রিসার্চ পেপার আছে অলরেডি। আচ্ছা, এক্ষেত্রে ফিল্ড চেঞ্জ করা এটা খুব কমন, স্পেশালি আমি ইউএসএ তে এটা দেখি, এটা এখানে খুবই কমন। অনেক মানুষ ফিজিক্সে পড়ে শেষ পর্যন্ত গিয়ে ইলেকট্রিক্যালি পিএইচডি করতেছে, ইলেকট্রিক্যালে পড়ে গিয়ে আরেকটা ডিপার্টমেন্টে গিয়ে পিএইচডি করতেছে, বা এক ডিপার্টমেন্টে পিএইচডি করেছে আরেকটা ডিপার্টমেন্টে গিয়ে পোস্টডক করে আরেকটা জায়গায় গিয়ে আবার অন্য প্রফেশনে কাজ করতেছে। এটা অনেকাংশে এখানে কমন বা বাইরের দেশে কমন। বাট সুবিধাজনক হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে যে, ফর এক্সাম্পল, আমি ফিশারিজ থেকে অন্য আর একটা ইন্টারনেট প্রোগ্রামে সুইচ করতে চাচ্ছি, তাহলে এটা ওই প্রফেসরকে বা যে প্রোগ্রামে আমি যেতে চাচ্ছি, অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে পারতে হবে যে হ্যাঁ, আমি কেন আসলে ওই প্রোগ্রামের প্রতি আগ্রহী, এবং
তার জন্য আমার কোনো স্কিল সেট আছে কিনা, আমার ব্যাকগ্রাউন্ড কোনো নলেজ আছে কিনা। মানে জিনিসটা এরকম নয় শুধু আবেগের কারণে যে আমি এটা করতে চাই, তাহলে এটা করতে গেলে আমার কি কি লাগবে, সেই ধরনের কোনো নলেজ আমার আছে কিনা, সেই ধরনের কোনো সফটওয়্যার নলেজ বা স্কিল সেট আছে কিনা, বা সেই ধরনের কোনো রিলেভেন্ট রিসার্চ এক্সপিরিয়েন্স অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমার আছে কিনা। তো যদি এটা কোনো কিছুই না থাকে তাহলে আমার মনে হয় এটা টাফ হবে। ফর এক্সাম্পল, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে চাচ্ছি, আমার ডিসিপ্লিন আন্ডারগ্রেড আলাদা। এখন আমার যদি প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা না থাকে, এখন আমি প্রোগ্রামিং রিলেটেড কোন একটা প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে এটা কি হবে? এটা খুব টাফ হবে। প্রফেসর ডেফিনেটলি এটা সিক করবে বা অ্যাডমিশন কমিটি এটা সিক করবে যে তার আন্ডারগ্রেড সিএসসি না হোক, বাট সিএসসি বা ওই প্রজেক্টের সাথে সংগতিপূর্ণ রিলেভেন্ট নলেজ, অ্যাটলিস্ট মিনিমাম নলেজ আছে কিনা। মিনিমাম যদি নলেজ থাকে, যেটাকে আমরা প্রিরিকুইজিট বলি, প্রিরিকুইজিট নলেজ যদি থাকে তাহলে ডিপার্টমেন্টের নাম বা ডিপার্টমেন্ট চেঞ্জ এটা কোনো বিষয় নয়। এটা যে কোনো ফ্যাকাল্টির অধীনে, কারণ এখানে বাইরের দেশে একটা ডিপার্টমেন্টের অধীনে অনেক ব্রড রেঞ্জে কাজ হয়। দেখা যায় যে ডিপার্টমেন্টের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখানে আসলে ম্যাটেরিয়াল সায়েন্সেরও কাজ হচ্ছে। তো সো ডিপার্টমেন্টের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো একজন ফিজিক্স থেকে পিএইচডি করে আসছে অথবা কেমিস্ট্রি থেকে পিএইচডি করে এসে সে কিন্তু আরেকটা ডিসিপ্লিনে আরেক প্রফেসরের আন্ডারে কাজ করতে পারে, কারণ তার যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা তার প্রিভিয়াস স্কিল বা তার যে নলেজ গুলো আছে, সেই নলেজ গুলো ওই প্রজেক্টের সাথে বা ওই ডিসিপ্লিনের সাথে রিলিভেন্সি আছে। তো সো সে সেখানে যেতে পারে। বাট যদি রিলিভেন্সি না থাকে, একেবারেই যদি রিলিভেন্ট হয়, কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ যদি না থাকে, তাহলে আই থিঙ্ক এটা টাফ হবে। আদারওয়াইজ এটা কোনো সমস্যা নয়। থ্যাংক ইউ। অন্য কেউ একটু যদি কেউ কোশ্চেন করতে চায় হ্যান্ডটা রেজ করলে হবে। হ্যাঁ মিনহাজ, প্লিজ বলো। আদাব স্যার। স্যার আমি রোবোটিক্স ক্লাবের প্রেসিডেন্ট এবং আইটিএমএল স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর একটা সেশন নিয়েছেন। স্যার আমি আমার কোয়েশ্চেনটা শুরু করি। স্যার আমি এখন বর্তমানে 4-1-এ আছি। তো আমাদের 4-1-এর এক্সাম চলতেছে রানিং, আগস্ট মাসে শেষ হবে। আগামী বছরের হয়তো জানুয়ারি মাসে আমরা 4-1-এর রেজাল্টটা পাবো। তো আমি আবার আমাদের যে আগামী বছরের 27শে জুলাই মাসের ভিতরে আশা করি আমাদের বিএসসি রেজাল্টও পেয়ে যাবো। এখন আমার কোয়েশ্চেন হলো, আমি চাই যে সেপ্টেম্বরে 2027-এর ইনটেকটা ধরতে, তাহলে আমার তো 3-2 রেজাল্ট পর্যন্ত থাকবে সেপ্টেম্বর, এই বছরের সেপ্টেম্বরে। আবার দেখা গেছে ইউএসএ বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যায়, শেষ হয়ে যায়। এখন আমি 3-2 রেজাল্ট দিয়ে করতে পারবো কিনা। আর এরপরে আপনি স্যার মেনশন করছিলেন যে ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন, তো স্যার ওইটা তাহলে আমি কি 3rd ইয়ার পর্যন্ত রেজাল্ট কে ভেরিফাই করবো নাকি কিভাবে কি করবো স্যার? হ্যাঁ, ফার্স্ট অফ অল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশনের কথাই বলি। এটা হচ্ছে তোমার ডিগ্রি কমপ্লিট না হলে এটা তুমি করতে পারবে না। তোমার বিএসসি কমপ্লিট হতে হবে, ফুল রেজাল্ট সবকিছু সাবমিট করলে তবেই সেটা ইভ্যালুয়েশন পসিবল। মানে রানিং অবস্থায় এটা ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন হবে না। তোমার ডিগ্রি কমপ্লিট হতে হবে, তারপর সেটা সাবমিট করলে তারা সেটা ইভ্যালুয়েট করে দিবে। আর রানিং অবস্থায় যেটা আমার মনে হয় যে 3-2 রেজাল্ট দিয়ে করা এটা টাফ হবে, কারণ এটা জাস্ট সহজভাবে যদি বলি, আমি সংক্ষেপে যদি আনসার করি, তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন ডেডলাইন কবে, সেই সময়ের মধ্যে তোমার রেজাল্ট তুমি 4-2 মানে ফাইনাল রেজাল্ট পাবে কিনা। যদি পাও তাহলে ওকে ফাইন, আর যদি না পাও তাহলে ফাইনাল অ্যাডমিশনের সময় রেজাল্ট সাবমিট না করতে পারলে এটা ইউজুয়ালি অ্যালাউ করে না। স্যার মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন, আর একটা হলো ভর্তির টাইম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা সুন্দর করে দেয়া থাকে, অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, অ্যাডমিশন কবে থেকে ক্লাস শুরু হবে, এগুলো সবকিছু দেয়া থাকে। তো সো অ্যাডমিশন ডেডলাইনের ভেতরে এটা দেওয়া। আর যদি এটা খুঁজে না পাও, তাহলে যেটা করা যেতে পারে, ওই ডিপার্টমেন্টের বা ওই প্রোগ্রাম ডিরেক্টরের ইমেল অ্যাড্রেস ওয়েবসাইটে দেয়া থাকে,
তাকে ইমেল করা যেতে পারে যে আমার রেজাল্ট এই অবস্থা, আমি অমুক সময়ের মধ্যে রেজাল্ট পাবো, সো এটা দিয়ে আমি তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, তোমাদের অ্যাডমিশন কত তারিখের মধ্যে আমাকে রেজাল্ট সাবমিট করতে হবে, এটা তুমি তাদের কাছ থেকে জেনে নিতে পারো। ইউজুয়ালি এগুলো তথ্য ওয়েবসাইটে দেওয়া থাকে, আর যদি না খুঁজে পাও তাহলে প্রোগ্রাম ডিরেক্টরকে ইমেল করলে তারা জানাবে। এটা তুমি প্রোগ্রাম ডিরেক্টরকে একটু মেইল করতে পারো, করে স্পেসিফিক্যালি আরো জেনে নিতে পারো যে আমি এত তারিখের মধ্যে আমার ফুল রেজাল্ট পাবো, আমার এই এখন পর্যন্ত 3-2 রেজাল্ট আছে, আমি তোমার এটাতে অ্যাপ্লাই করলে সেটা কনসিডার করবে কিনা তোমরা। এভাবে একটা মেইল দিলে তুমি তাদের কাছ থেকে জেনে নিতে পারবা। যেমন গত বছরে উল্লেখ করি, আমার গত বছরে আমারই একদম ডিরেক্ট স্টুডেন্ট, আমার আন্ডারে সুপারভিশন ছিল, সে হচ্ছে 4-1 এর রেজাল্ট দিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে, তারপরে তারপর তার রেজাল্ট হওয়ার পরে রেজাল্ট সাবমিট করে অলরেডি সে অস্ট্রেলিয়াতে এখন মাস্টার্স করছে আর কি। সে কিন্তু 4-1 দিয়েই অ্যাডমিশন মানে দিয়েছিল, অ্যাপ্লাই করেছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আজনান আসিফ। আর কোনো কোশ্চেন? আজনান আসিফ, তোমার কোশ্চেন থাকলে একটু শর্টে করলে ভালো হয়, আমাদের আসলে নেক্সট আরেকটা। হ্যাঁ, শর্টলি আমার মনে হয় যে ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই, মানে কোনো ভূমিকার দরকার নাই, স্পেসিফিক কোশ্চেন যেটা সেই কোশ্চেনে চলে যাই আমরা। আসসালামু আলাইকুম স্যার। তো আমার কোশ্চেনটা ছিল যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আর সায়েন্স ফ্যাকাল্টি থেকে দেখা যায় যে আপনার বিদেশে ফান্ড পাইতে গেলে অনেক রকম সুবিধা থাকে, বাট হচ্ছে মানে আমার আসলে মেইন কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্কে আছি, তো এই ফ্যাকাল্টি গুলার থেকে মানে সম্ভাবনাটা মানে কেমন থাকে ফান্ড পাওয়ার ক্ষেত্রে, এটা যদি একটু বলতেন সরাসরি তাহলে একটু সুবিধা হতো স্যার। প্রথমত বাইরের দেশে এটা ট্রু, স্টেমে সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগুলোতে ফান্ড বেশি, এগুলোতে প্রজেক্ট বেশি, এগুলোতে কিন্তু স্টুডেন্টও বেশি। আমি বলবো ইউজুয়ালি বেশি স্টুডেন্ট সব জায়গায় চেষ্টা করে এবং অ্যাপ্লাই করে। আর অন্যান্য স্টেমের বাইরের ফিল্ড গুলোতে কম্পারেটিভলি এগুলোতে ফান্ড কম, আবার স্টুডেন্ট সংখ্যাও কিন্তু কম। সো আমার মনে হয় না যে এটা একটা লিমিটেশন। যদি কারো স্ট্রং প্যাশন থাকে, নিজেকে যদি ওভাবে তুমি প্রিপেয়ার করতে পারো, তাহলে সোশ্যাল সায়েন্সে থেকেও ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসা পসিবল। যেমন আমার পরিচিত আমি দেখেছি 2 জন, ইনফ্যাক্ট আমাদের এই ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কের বা সোশ্যাল সায়েন্স রিলেটেড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বা ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আছে, বা বাইরের অন্যান্য দেশেও আছে। তো স্টুডেন্ট সংখ্যা হয়তো কম নেয় তারা, কিন্তু এটাও ঠিক যে সেগুলোর কিন্তু অ্যাপ্লিকেন্ট সংখ্যাও কম। তো আমার মনে হয় যে এটা খুব মেজর লিমিটেশন নয়। নিজেকে যদি প্রিপেয়ার করা যায়, নিজেকে কম্পিটিশনের জন্য যদি উপযোগী করে গড়ে তোলা যায়, তাহলে সোশ্যাল সায়েন্সের বা সোশ্যাল ওয়ার্কের ডিপার্টমেন্ট গুলো থেকেও ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া পসিবল, পাচ্ছে, লিটারালি পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সোহেল হোসেন, তোমার কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমার কোশ্চেনটা হলো ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য ভিন্ন ভিন্ন এসওপি এবং ভিন্ন ভিন্ন এলওআর কি দরকার স্যার? এলওআর এসওপিটা ডেফিনেটলি মডিফাই করতে হবে, কারণ আমি বলেছি যে এসওপিটা কি হবে প্রোগ্রামের সাথে, কারণ ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ ফিল্ড বা ভিন্ন ভিন্ন প্রফেসরের সব রিসার্চ তো একই রকম নয় বা একই রিসার্চের নয়, তাহলে একই কথা তো সবাইকে বলা যাবে না, তাই না? তো যেই প্রোগ্রামে যেই প্রফেসরকে আমি অ্যাপ্লাই করতেছি, সেই প্রফেসরের রিসার্চের সাথে রিলিভেন্সি রেখে আমাদেরকে এসওপি মেইন স্ট্রাকচার কাছাকাছি থাকবে, বাট কিছু পার্ট রিসার্চের ইন্টারেস্ট বা রিসার্চের যে জায়গাগুলো ওগুলো হচ্ছে মডিফাই করতে হবে যেন ওই প্রফেসরের সাথে ম্যাচ করে। তাহলে রেকমেন্ডেশনের ক্ষেত্রে হয়তো খুব বেশি একটা মেজর চেঞ্জ আসবে না, বাট কিছু ক্ষেত্রে একটু মডিফাই করে নিতে পারলে ভালো। আর এসওপি তো অবশ্যই মডিফাই করতে হবে। ওকে, থ্যাংক ইউ লিটন, অনেক টাইম দিলা আর কি। সো আসলে আমাদের একটু টাইমের কনস্ট্যান্ট আছে, আমাদের আসলে নেক্সট যে সেগমেন্টটা ওইটার জন্য আমাদের স্পিকাররা ওয়েট করতেছিল।
আহ, তো আমরা অবভিয়াসলি তোমার সাথে টাচে থাকবো। আর ডাইরেক্ট লিটনকেও রিচ করা যেতে পারে তার লিঙ্কডইন প্রোফাইল অথবা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে। অবভিয়াসলি তোমাদের ডিপার্টমেন্টের ট্রিপলি ডিপার্টমেন্টের স্যার যিনি উনিও আছেন, ওনার থ্রুতে আমাদেরকে রিচ করা যেতে পারে। তো ফার্দার যদি আরো কোনো কোশ্চেন থাকে, তোমরা আরো কোনো প্রোগ্রাম করতে চাও, সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি তোমাদেরকে হেল্প করবো। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সেটাই, সবাইকে অনেক ধন্যবাদ, মামুনকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আসলে আমি যেটা বলেছি যে আসলে আজকের সেশনটা টপিকটা অনেক ব্রড রেঞ্জ, সো অনেক ম্যাটেরিয়াল, আসলে সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। তো আমি যেটা বলবো যে কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি রিচ করা যাবে, বা যেহেতু আমার মনে হয় যে আজকের অডিয়েন্স বেশিরভাগই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, সো তোমাদের যদি স্পেসিফিক কোনো টপিকস বা কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে, তাহলে হয়তো সেটা নিয়ে স্পেসিফিক কোনো একটা সেমিনার ইন ফিউচারে আবার আয়োজন করা যেতে পারে। তোমাদের তো অলরেডি অনেক প্রতিষ্ঠান আছে, দেখছি যে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, রোবোটিক্স ক্লাব আছে, এবং কোল্ড কফিও তোমাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে সবসময় রেডি। মামুন তো বারবারই বলছে যে যে কোনো সহযোগিতা প্রোভাইড করবে। তো সো ইন ফিউচারে তোমরা যদি কোনো কিছুর কোনো স্পেসিফিক বিষয় নিয়ে করলে সেটা দিয়েও প্রোগ্রাম করা যেতে পারে। তো ফাইনালি আমি কোল্ড কফি, IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ এবং রোবোটিক্স ক্লাব, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আয়োজক সবাইকে অনেক ধন্যবাদ, সিজারকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।